আচ্ছা আচ্ছা, সবাই সবাই একটু জয়েন করে নেক, আমরা জয়েন করা পর্যন্ত ওয়েট করি। আর যারা জয়েন করছো তোমরা একটু অ্যাড্রেসটা দিয়ে দাও, যারা জয়েন করছো অ্যাড্রেসটা দিয়ে দাও। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু বলিও, যে আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। তাহলে আমরা এখনই শুরু করব। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার তাহলে আমরা এখন স্টার্ট করতে পারি। আমরা স্টার্ট করতে পারি যেহেতু আমাদের সবকিছু ক্লিয়ার। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো যে আমরা আমাদের ম্যাথগুলো করব হচ্ছে তপন স্যারের বই থেকে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কনসেপ্ট বেসড, যে আমাদের কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক কনসেপ্ট যেটা তোমার ডাইরেক্টলি কোনো একটা ম্যাথ করাইলেও হয় না। যেমন আজকেই তোমরা দেখবা প্রাবলের কিছু কনসেপ্ট করা, আমি কনসেপ্ট আকারে করাবো, ম্যাথ আকারে না। প্রথমে কনসেপ্ট আকারে করাবো একটাই কারণে, কারণ কনসেপ্ট আকারে করালে তুমি ওই কনসেপ্ট থেকে বুঝে যাবা কি থাকলে কি করতে হবে, কিভাবে করলে আমাদের আনসারটা মিলবে। আর তখন এবার ম্যাথটা যেভাবে আসুক ওইভাবে করতে পারবা। তো যেগুলো কনসেপ্ট দিয়ে বোঝানো সেগুলো আমি কনসেপ্ট দিয়ে বুঝাবো আগে, দেন ম্যাথ করাবো। আর যেগুলো ডাইরেক্টলি ম্যাথ হিসেবে করা যায়, ফর্মুলা থেকে ডিরেক্টলি করা যায়, সেগুলো আমরা ডাইরেক্ট করাবো। তো আমরা আজকে মেইনলি দুইটা জিনিস নিয়ে ফোকাস করব। একটা হচ্ছে আমাদের দুইটা আমাদের আধারের মধ্যে আমাদের একটা হচ্ছে বল, একটা হচ্ছে বল, আর একটা হচ্ছে প্রাবল্য। বল এবং প্রাবল্য এই দুইটা জিনিস নিয়ে আমরা আজকে মেইনলি আলোচনা করব। তো আমাদের সেই ক্ষেত্রে আমরা তো আগে তোমাদেরকে বলছিলাম যে আমাদের স্থির তড়িতের যে আমরা ম্যাথের আজকে প্রথম ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে আমরা ইউটিউবে কিছু আমাদের পাবলিক ভিডিও রাখছিলাম, যে ক্লাসগুলো হচ্ছে তোমার যে কেউ অ্যাক্সেস করতে পারছে, তোমাদেরকে করে নিতে বলছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ক্লাসগুলোর অনুযায়ী আমি সিরিয়ালি ম্যাথ করাবো। এবং আজকে যারা ক্লাস করতেছো তারা আমাদের ওইখানে মোটামুটি 1 নাম্বার লেকচার করা থাকলে করতে পারবা। আর সবাই একটু খুব আর্লি করে ফেলবা, কারণ হচ্ছে আমার ম্যাথগুলোর মধ্যে নেক্সট ক্লাস আমি ভেরিয়েশন নিয়ে আসবো। তখন দেখা যাবে 4-5টা ভিডিও করা না থাকলে তোমাদের ঝামেলা হয়ে যাবে। তো আমি প্রথমে আমি এখানে দেখো অলরেডি 4টা প্রশ্ন তুলে রাখছি। এগুলো হচ্ছে সিম্পল সিম্পল ম্যাথ। আমাদের একটা হচ্ছে 2.1, 2.2, 2.3, 2.4। এগুলো সবগুলো বেসড অন তপন স্যারের বই। তপন স্যারের বই অনুযায়ী আমি প্রশ্ন লিখে রাখছি, আমি একটা একটা করে তোমাদেরকে সলভ করাবো। এবার আসো আমরা শুধুমাত্র বল এবং প্রাবল্য এই দুটো নিয়ে আলোচনা করব। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো বেসিক দিব না। অর্থাৎ আমাদের জিনিসটা হচ্ছে যেমন বল কাকে বলে, কেন আমাদের কি, কুলম্বের সূত্রটা কি, আমি এসব কথা বলবো না।
হ্যাঁ, আমি ডিরেক্টলি সরাসরি কথা বলে বলে চলে যাব, কারণ বেসিকে সবকিছু আলোচনা করা হয়েছে। এবার আসো প্রথমত আসি, আমরা যদি বলি আমাদের বলের ক্ষেত্রে, মনে করো এখানে আমার একটা আধান আছে, এখানে একটা আধান আছে, Q1 মানের একটা আধান আছে, আর এখানে Q2 মানের আরেকটা আধান আছে। এই দুইটা আধান আমাদের বৈজ্ঞানিক কুলমের মতে, দুইটি আধান যদি আমাদের থাকে, ওই দুইটি আধান যদি একটা নির্দিষ্ট ব্যবধানে থাকে, এবং আমাদের প্রত্যেকটা আধান, যেমন মনে করো এটা একটা আধান, তার চারপাশে একটা ক্ষেত্র আছে, যে ক্ষেত্রের ভিতরে অন্য কেউ আসলে সে আকর্ষণ বা বিকর্ষণ করবে। সিমিলারলি এই দুইটা আধান যদি একটা আরেকটা ক্ষেত্রের ভিতরে হয়, তাহলে একটা আরেকটাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমাদের এই দুইটা আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, ওই আকর্ষণ বল বা বিকর্ষণ বল ডিপেন্ড করবে হচ্ছে আধানগুলোর মানের উপর, তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি ডি এর উপর। এবং তাহলে আমরা বলতে পারি এই বলটা আমার আকর্ষণ ধর্মীয় হইতে পারে, বিকর্ষণ ধর্মীয় হইতে পারে। এবং আমরা এটা ক্লাসে বলে দিয়েছিলাম যে আমাদের থিওরি ক্লাসে, যদি বল দুইটা সমধর্মী হয়, যেমন দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তাহলে আমার এখানে বলটা কেমন হবে? আকর্ষণ ধর্মী। কেমন হবে? আকর্ষণ ধর্মী। আর দুইটা আধান যদি প্লাস, দুইটা আধান যদি মাইনাস হয়, তাহলে লিটারালি আমাদের আনসারটাও আসবে পজিটিভ। আমাদের আনসারটা কি আসবে? আনসারটা আসবে পজিটিভ। তাহলে আমি দুইটা কথা বলতে পারি, যদি কখনো দুইটা আধানই পজিটিভ হয় অথবা দুইটা আধানই নেগেটিভ হয়, দ্যাট মিন্স আকর্ষণ ধর্মী বলতেছি, এটা হচ্ছে বিকর্ষণ ধর্মী, একটা আরেকটাকে বিকর্ষণ করে, সমধর্মী। তাহলে এই ক্ষেত্রে বলটা হচ্ছে আমাদের বিকর্ষণ ধর্মী, এবং আনসারটা আসবে কেমন ভাইয়া? পজিটিভ। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমাদের যদি কখনো আনসার আসে পজিটিভ, আমি বুঝে নিব আমার এখানে বলটা হচ্ছে বিকর্ষণ ধর্মী। এবং যদি কখনো দুইটা আধান একই ধরনের হয়, তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে আমার বিকর্ষণ ধর্মী। আর যদি কখনো এরকম হয়, একটা প্লাস আরেকটা মাইনাস, একটা মাইনাস আরেকটা প্লাস, এই ধরনের টার্ম যদি থাকে, তখন আমি বুঝে নিব আমার বলটা কোন ধর্মী? আমার বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী। এবং এই ক্ষেত্রে আমার আনসারটা আসবে প্লাসে মাইনাসে মাইনাস আসবে, অর্থাৎ আনসারটা আসবে নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম কি, আনসার যদি কখনো পজিটিভ আসে, প্রযুক্ত আমাদের যে বল, এই বল কুলম্ব বল যদি আমাদের কখনো পজিটিভ আসে, এর মানে বুঝে নিতে হবে কি, কুলম্ব বল পজিটিভ আসা মানে দুইটা জিনিস। একটা হচ্ছে আমার বল দুইটা হচ্ছে আমাদের আধান দুইটা, আমাদের বলটা হচ্ছে বিকর্ষণ ধর্মী, এর মানে একটা আধান আরেকটা আধানকে বিকর্ষণ করে। এর মানে হচ্ছে দুইটা আধান সমধর্মী, অর্থাৎ দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। কিচ্ছু বলা না থাকলে আমরা দুইটাকে প্লাস হিসেবে কাউন্ট করি, আর ইলেকট্রন বলা থাকলে তো মাইনাস। আর এখানে আসো যদি আনসার নেগেটিভ আসে, এর মানে আমাদের বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী, এবং আকর্ষণ ধর্মী মানে হচ্ছে দুইটা আমাদের বিপরীতধর্মী আধান, একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে যে দুইটা আধানের মধ্যবর্তী বল বের করব, ওই দুইটা আধান যদি একটা Q1 আর একটা Q2 হয়, তাহলে দুইটা আধান কি হবে? একটা Q1 আর একটা Q2। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আমার d হয়, তাহলে আমরা বলতে পারি F = 1/4πε0 Q1 Q2 divided by d square। এবং এখানে যে দেখতেছো 1/4πε0, এই 1/4πε0 এই টার্মটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2। এটা আমাকে মানটা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 1/4πε0 এটার মান কখনো দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকেও ভালো, নরমালি দেওয়া থাকে না, কারণ এটা তোমাকে মুখস্থ রাখতে হয় 9 × 10⁹। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের এই যে বল, এই বলের আমাদের দুইটা আধান, ওই দুইটা আধানের মধ্যবর্তী যে কুলম্ব বল, ওই কুলম্ব বল বের করার ফর্মুলা জেনে গেলাম, এটা হচ্ছে দুইটা আধান। এবার আসি, সবাই আমাকে এই প্রশ্নটা করে, ভাইয়া আমাদের এই Q1 Q2, যেমন আমার দূরত্ব ধনাত্মক, এটাও ধনাত্মক, Q1 Q2, এগুলো কি আমি চিহ্ন সহ দিব নাকি চিহ্ন ছাড়া দিব? মানে যে ধরনের প্রশ্ন আমি পাই সেগুলো সব বলে দিই। এক নাম্বার কথা, আমার সবসময় এখানে Q1 Q2 যে আধান আছে, ওই আধানের চিহ্নটা দিয়ে দিবা। কি দিয়ে দিবা? চিহ্নটা দিয়ে দিবা। সাপোজ এটাও প্লাস এটাও প্লাস, ক্যালকুলেশন করলে আনসারটা পজিটিভ আসবে, ওইটাই আমার আনসার। আবার এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস বসাবা, ক্যালকুলেশন করলে আনসার পজিটিভ আসবে। একটা প্লাস একটা মাইনাস, এভাবে তুমি বসাবা। কিন্তু লাস্ট লাইনে যখন দেখবে যে আনসারটা মাইনাস, যেহেতু একটা ধনাত্মক এটা ঋণাত্মক হলে আনসারটা নেগেটিভ আসবে, তাহলে লাস্ট লাইনে তোমার আনসার আসলে মনে করো -2 নিউটন। -2 নিউটন, কিন্তু আনসার তুমি -2 নিউটন লিখবা না, তুমি লিখবা আনসার 2 নিউটন। আর মাইনাস দ্বারা কি বোঝায়? এরা পরস্পর একটা দুইটা চিহ্ন বিপরীত, দুইটা চিহ্ন বিপরীত মানে কি করে? আকর্ষণ করে। তাহলে আমরা বলবো -2 নিউটন বল আকর্ষণধর্মী। এই 2 নিউটন বল আকর্ষণধর্মী মানে হচ্ছে 2 নিউটন, -2 নিউটন। তাহলে আমাকে এই জিনিসগুলো একটু বুঝতে হবে।
এবার আসি প্রাবল্যের কনসেপ্ট। প্রাবল্য ইকুয়ালস টু 1/4πε0 q/d²। এটা হচ্ছে প্রাবল্য মানে হচ্ছে সব সময় এক একক আধানের উপর প্রযুক্ত বল। তাহলে আমি যদি বলি এখানে আমার একটা আধান q আছে, এই আধানটার ক্ষেত্রের ভিতর এখানে একটা +1 আছে। এই আধানের ক্ষেত্রের ভিতর যে +1 আছে, এই +1 কে এই q পরিমাণ আধানটা, দেখো এটা একটা আধান, এটা একটা আধান, নিশ্চয়ই তাদের মধ্যে আকর্ষণ বা বল বা বিকর্ষণ বল আছে, কিন্তু এখানে শর্ত হলো এই আধানটার মান কত, 1 একক। তাহলে এই আধানটাকে হয় আকর্ষণ করবে না হয় বিকর্ষণ করবে। এই q আধান +1 কুলম্বকে যত বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, ওই বলের মানটাই হচ্ছে আমাদের কি, F। ওই বলের মানটা F, তাকে আমরা বলতে পারি প্রাবল্য E। এর মানে E মানে কি, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল। এবার পরীক্ষায় তোমারে বললো এই বিন্দুতে প্রাবল্য কত, কিন্তু ওই বিন্দুতে কোনো আধান দেওয়া নাই। প্রাবল্য থাকলে কি আধান দেওয়া থাকবে না? যখন বলবে কোনো একটা বিন্দুতে প্রাবল্য, সাথে সাথে ওই বিন্দুতে +1 বসাই দিবা। তাহলে আমি আবার কি বলতেছি, এই বিন্দুতে প্রাবল্য, এই বিন্দুতে আমি মনে মনে ধরে নিব +1, কারণ প্রাবল্য মানে কার উপর বল, +1 এর উপর বল। ওই কারণে কোন একটা বিন্দুতে যখন প্রাবল্য বের করতে বলবে, তখন তুমি নিজে নিজে কি বসাই দিবা, +1 বসাই দিবা। এখানে সিম্পল, মধ্যবর্তী দূরত্ব d আর আধানটা হচ্ছে q, তাহলে আমি কিন্তু e বের করতে পারি। এবার হচ্ছে f এবং e, এই দুটোর মধ্যে রিলেশন, ওই রিলেশনটা কি, f = qe। এর মানে আমার e কে q দ্বারা গুণ করলে আমরা f টা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমার বেসিক, যে আমাদের বল এবং প্রাবল্যের বেসিক। এবং এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই বল এবং প্রাবল্য কিন্তু এক ধরনের বল, জাস্ট একক আধানের উপর। তাহলে এটা যদি বল একটা কি রাশি ভাইয়া, ভেক্টর রাশি। যেহেতু বল একটা ভেক্টর রাশি, তাহলে তার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা কাউন্ট করতে হবে, দিকটা কাউন্ট করতে হবে। ওই কারণে দিক যখন কাউন্ট করতে যাবা, যখন একাধিক বল ভিন্ন ভিন্ন দিকে থাকে, তখন কিন্তু আমাদের কি করতে হয় ভাইয়া, ওই ফার্স্ট ইয়ার আমরা পড়ছিলাম ভেক্টরের আমাদের সামান্তরিক সূত্র, সেই সামান্তরিক সূত্র আমরা এখানে ব্যবহার করব। তবে এখন না, একটু পরে ব্যবহার করব, যখন লাগবে। তুমি একটু পরে বুঝতে পারবে কখন লাগবে কখন লাগবে না। তো আমরা আসি, তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে, আমি ওই যে প্রত্যেক দিনের মতো সেম কাজ, আমি ছবি তুলে নিই। হ্যাঁ, আমি ছবি তুলে নিই, তাহলে তোমাদের আর তুলতে হবে না। ওকে, তাহলে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা অলরেডি বল এবং প্রাবল্য সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে গেলাম, যদিও মেইন আইডিয়া তুমি ভিডিওতে পাইছো, মানে রেগুলার ক্লাসের ভিডিও। তাহলে আমরা এখন এই যে ফর্মুলাগুলো, আমি জাস্ট তোমাকে ফর্মুলাগুলো মনে করাই দিলাম। এখন আসি আমরা ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করে করে সামনের দিকে প্রসিড করব। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা সলিউশন করি। আমরা প্রথমে করব 2.1 এর সলিউশন। ওকে, তাহলে আমাদের সলিউশন 2.1, হ্যাঁ, একটা একটা করে আমরা সলিউশন করি। তাহলে আমাদের 2.1 এর সলিউশন যদি আমরা করতে যাই, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা 2.1 এর সলিউশন করতে যাব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। হ্যাঁ, এখানে ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং দেখো স্থিরতরিতে কিন্তু প্রচুর ম্যাথ আছে, মানে ম্যাথগুলো বুঝার জিনিস। অন্যান্য অধ্যায়ে দেখবা ফর্মুলার সাথে ডাইরেক্ট আনসার মিলে যায়, এখানে এরকম না। এখানে কিছু কিছু কনসেপ্ট আছে, আমরা আজকেই দেখবো। এই 4টা ম্যাথ করার পর তুমি দেখবে খুব ভালো ভালো কিছু কনসেপ্ট আছে। তো যদিও তার কিছু কিছু জিনিস টেনে করে আসছো, কিন্তু বুঝো নাই, আমি সেগুলো ধরাই দিব তোমাদের, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো একটু মনোযোগ দিই আমরা। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আসো 1 নাম্বারটা, বায়ুতে 1 কুলমের দুটি আধান। তাহলে কি বললো, বায়ুতে 1 কুলমের দুটি আধান। তাহলে দেখো আমি এখানে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে আমার কি, বায়ু, এই অংশটা হচ্ছে বায়ু। বায়ুর মধ্যে কি করলাম, 1 কুলমের দুইটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে অবস্থিত হলে, তাহলে দুইটা আধানের মধ্যবর্তী ব্যবধান 1 কিলোমিটার, এবং আমাদের কোথায় রাখছি, বায়ুতে, এবং কত কুলমের আধান, 1 কুলমের আধান। তাহলে আমরা বলতে পারি এখানে আছে আমাদের, এখানে মনে করো এটা হচ্ছে আমাদের Q1, এখান থেকে 1 কিলোমিটার দূরে, এখানে হচ্ছে Q2। তাহলে এটা হচ্ছে আমাদের 1 কুলম, এটা হচ্ছে আমার 1 কুলম। তাদের মধ্যবর্তী দূরত্ব d হচ্ছে কত ভাইয়া, 1 কিলোমিটার। 1 কিলোমিটারকে আমরা বলতে পারি 1000 মিটার। এবার আসো, আমরা বলছিলাম যদি ওই যে থিওরি পড়ানোর সময় বলছিলাম, যদি বায়ু হলে আমরা বলি 1/4πε0, এবং তার মান হচ্ছে 9 × 10⁹
বাট যদি অন্য মাধ্যম হয় তখন কুলম্বের সূত্রে কিন্তু আমার বসে 1/4 এপসাইলন বসে, কখনো এপসাইলন নট বসে না। আর এই এপসাইলন যখন আমি বসাইলাম তখন আমাকে যে কাজটা করতে হইতো ভাইয়া, এই যে আমাদের এখান থেকে আমরা যে জিনিসটা করতাম সেটা হচ্ছে 1/4 এপসাইলনের জায়গায় লেখা যায় কে এপসাইলন নট, তখন আমি বলতে পারি 1/k ইন্টু 1/4 এপসাইলন নট, এর মানে 1/k ইন্টু 9 ইন্টু 10⁹9। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন ভাই ইউ বলবে তখন ডিরেক্টলি আমি এটা বসাচ্ছি 9 ইন্টু 10⁹9, যখন অন্য মাধ্যম বললো তখন আমাকে বসাইতে হচ্ছে 1/k ইন্টু 9 ইন্টু 10⁹9। এবং এই যে কে, এই কেটাকে আমরা কি বলি, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি বলি ভাইয়া? পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক কিনা? তাহলে যখন কোন একটা মাধ্যম বলবে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা তোমাকে বলে দিবে। তো আমরা একটা কাজ করি, কি কাজ ভাইয়া? প্রথম আমরা এটা করে ফেলি। আমরা তাহলে এগুলো ছিল আমাদের কি, আমাদের এক কথা হচ্ছে আমরা জাস্ট ম্যাথটা থেকে ইনিশিয়ালি কিছু জিনিস আমি জেনে নিলাম। একটু দেখি নিচে দেখা যাচ্ছে কিনা সম্পূর্ণটা। আচ্ছা, নিচে মনে হয় একটু দেখা যাচ্ছে না, না? ওকে, সমস্যা না, আমি আরেকটু উপরে লিখবো। আচ্ছা, তাহলে আমরা দেখি বা এটা 1 কুলম্বের দুটি আধান, তাহলে আমাদের আধানের মান হচ্ছে Q1 = 1 কুলম্ব, Q2 = 1 কুলম্ব, দূরত্ব D হচ্ছে 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 মিটার। বলা হলো অবস্থিত হলে তাদের মধ্যকার বল কত। তো সিম্পল, আমাদের F = হচ্ছে পয়েন্ট। তাহলে তো এটা খুবই সোজা ম্যাথ, তোমরা জানো, এটা তোমরা সবাই পারো, 9 10 করে আসছো। F = 1/4πε0, আমাদের কি হয় Q1 Q2 /d²। সবগুলো এসে একক রাখতে হবে। তাহলে 9 × 10⁹9 ইন্টু Q1 এর মান 1 কুলম্ব, তাহলে আমাদের 1 কুলম্ব, আমি একক বসাচ্ছি না, ডাইরেক্ট বলে দিচ্ছি 1 × 1 দূরত্ব কত, 1000 মিটার, না 1000 মিটারে নিলাম। তাহলে আমি ক্যালকুলেশন করলে একটা মান পেয়ে যাব, এত নিউটন। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে মধ্যাকার বল আমি পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমি অলরেডি পেয়ে গেলাম। এবার এই এখান থেকে আমি আর দুইটা ম্যাথ করব, মানে 1 নাম্বার ম্যাথ থেকে আমরা এক্সট্রা দুইটা ম্যাথ করব। হ্যাঁ, মানে অর্থাৎ এক কথা হলো 1 নাম্বার ম্যাথটা আর কতভাবে পরীক্ষা আসতে পারে। তা আমি যে কাজটা করব, তোমাদের পরীক্ষায় যেভাবে আসতে পারে সেই জিনিসগুলো আমি বলি। তাহলে 1 নাম্বার ম্যাথে কি কি চেঞ্জ হইতে পারে, তাহলে আমি দেখি। আমরা করলাম কত, 2.1। এবার দেখো 2.1, এবার করব 2.1 এক্সট্রা 1, মানে নাম দিচ্ছি এক্সট্রা 1, এক্সট্রা 1 যখন বললাম, এবার এক্সট্রা 1 এ তোমার কি বললো দেখো, 1 কুলম্বের দুটি আধানের জায়গায় এটা হচ্ছে আমাদের কি এক্সট্রা 1। তাহলে দেখো 1 কুলম্বের দুটি আধান না বলে ওই দুটি আধানের আধান দিয়ে দিল। Q1 = 1 কুলম্ব আর Q2 = -1 কুলম্ব। হ্যাঁ, এটা দিল। তো এটা দিলে তোমার কি করতে হবে? তাহলে এবার দেখো ম্যাথটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। Q1 = 1 কুলম্ব আর এটা হচ্ছে -1 কুলম্ব। এবার দেখো এখানে 1 বসাবে, এখানে -1 বসাবা, আনসার আসবে মাইনাস এত। কিন্তু এবার তুমি এটাকে আনসার লিখতে পারবে না। এখানে যে কোনো একটা আনসার আমাদের আসলো। হ্যাঁ, তো আমাদের আনসারটা আমি বই থেকে দেখে বলে দিই আমার আনসারটা কত আসবে। তাহলে আর কি আন্দাজে বসানো লাগবে না। তাহলে এখানে আনসার আসবে 9 × 10³ হ্যাঁ, আনসার আসবে 9 × 10³ নিউটন। তাহলে যখন মাইনাস আসলো, তাহলে একটু খেয়াল করে তুমি কি লিখবা, আনসার হচ্ছে বল 9 × 10⁻⁻³ নিউটন। এবার যেহেতু মাইনাস আসছে, মাইনাস আসা মানে এটা কোন ধরনের বল, এটা হচ্ছে আকর্ষণধর্মী। হ্যাঁ, মাইনাস আসছে মানে কি, একটা প্লাস একটা মাইনাস, তো একটা প্লাস একটা মাইনাস মানে কি, একটা একটা বিপরীতধর্মী মানে আকর্ষণ করে। তাহলে বল এত নিউটন, ব্র্যাকেটে লিখে দিবা আকর্ষণধর্মী। অর্থাৎ তুমি আনসারে কখনো মাইনাস লিখবা না, তবে লিখলেও সমস্যা হয় না। বাট আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করব, তুমি কখনো মাইনাস সহ আনসার লিখবা না। তবে হ্যাঁ, এমসিকিউর ক্ষেত্রে যখন দেখবা যে আমার অপশনে তো আর আকর্ষণ বিকর্ষণ থাকবে না, ডাইরেক্ট প্লাস মাইনাস থাকবে, তখন তুমি মাইনাসটা দিবা। বাট নর্মালি থিওরিতে তোমার বইতে দেখ আর না দেখ, তুমি যখন পরীক্ষা আনসার করবা, তুমি আনসার বের করার পর লিখবা বল এত নিউটন, ব্র্যাকেটে আকর্ষণধর্মী, তাহলে জিনিসটা সবচেয়ে সুন্দর হয়। ওকে, তাহলে এটা গেলো আমাদের যদি কখনো দুইটা বিপরীতধর্মী আধান থাকে তখনের জন্য। তাহলে এটাও আমি ছবি তুলে রাখি।
দেন আমি আরেকটু সামনের দিকে আগাই, আরেকটু সামনের দিকে যদি আগাই, এবার আসলে আমরা দিব এক্সট্রা 2, এক্সট্রা 2। এবার হচ্ছে জাস্ট আবার আগের মতন একটা 1 কুলমে দুটি আধানই থাকবে, তবে বায়ুতে না। এবার আমি দিয়ে দিলাম k = 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যমে। কি বললাম? k = 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একটা মাধ্যমে আমি এটা রাখলাম। তাহলে এটা হচ্ছে এক্সট্রা আমার 2 নাম্বার। তাহলে এক্সট্রা 2 যদি আমরা করতে যাই, তাহলে k = 5 পরাবৈদ্যুতিক বলছে না? তাহলে দেখো q1 এর মান হচ্ছে 1। এবার এটা আর বায়ু না, এটা হচ্ছে কি মাধ্যম। যে মাধ্যম বলছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? k = 5। এর মানে এবার আমরা আর এটা ব্যবহার করতে পারবো না, আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমাদের কোনটা ব্যবহার করতে হবে? নিচেরটা। তাহলে আমরা একটু সুন্দর করে লিখে দিই এখানে। আমরা এখানে ব্যবহার করব আমাদের অন্য মাধ্যম যেহেতু k = কত? 5। তাহলে আমরা ব্যবহার করব 1/4 এপসাইলন ব্যবহার করব। তাহলে 1/4 এপসাইলনকে লিখতে পারি 1/4 এপসাইলন নট। এপসাইলন নটটা লেখা যায় না, কারণ আমরা এপসাইলনের জায়গায় এপসাইলন নট লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখবো? এপসাইলনের জায়গায় k এপসাইলন নট, যেখানে kটা হচ্ছে আমার কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে kটাকে বের করলে 1/k * 1/4 এপসাইলন নট। তাহলে 1/k এর মান কত বলো তো? 5 × 9 × 10⁹। এবার তুমি এটা করে ম্যাথ করবা। তাহলে দেখো এখানে বসালাম 4 এপসাইলন, এরপর এটার মান তুমি বসাবো কত? 1/5 × এত। এর মানে এখানে এভাবে ডাইরেক্ট বসাই দিবা, আর এটার মান তুমি রাফে বের করে দিবা। রাফে না, মানে পাশে এখানে লিখে দেওয়া আছে, লিখে যেরকম করে 1/4 এপসাইলন দিয়ে এটার মান বের করে দিবা। এই মানটা তুমি এখানে বসাবা। তাহলে দেখো এবার তোমার আনসারটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তখন তোমার ওইটার মতো করে তোমাকে আনসারটা লিখতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছি। আমাদের 2.1 আমরা একটা ম্যাথ করলাম, ওই ম্যাথের মতো করে আমরা আরো 2টা ম্যাথ তোমাদেরকে বলে দিলাম। ওভারঅল 3টা ম্যাথ শেষ। এবার দেখি তাহলে আমাদের 2.1 এর কাজ শেষ। যেহেতু 2.1 শেষ, এবার আমরা করব 2.2। 2.1 এবং তার দুইটা এক্সট্রা কনসেপ্ট শেষ। এবার আমরা 2.2 করব। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করে দেখো 2.2 যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি হয় দেখো। আমাদের কি বলতেছে ভাইয়া? বললো সমভাবে আহিত। আমাদের প্রশ্ন হলো সমভাবে আহিত মানে কি? মানে তুমি দুইটাকে সমান পরিমাণ আহিত করছো, অর্থাৎ প্রথমটার মধ্যে যে পরিমাণ আধান দিছো দ্বিতীয়টার মধ্যে আধান কেমন? সমান। তাহলে সম পরিমাণে আহিত মানে হচ্ছে আলটিমেটলি আমরা বলতে পারি সম পরিমাণে আহিত। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের সমভাবে আহিত এই কথাটার মিনিং হচ্ছে দুইটা আধানের মান কেমন? সমান। Q1 = কত? Q2। সমভাবে আহিত মানে কি? দুইটা কি সেম। সমভাবে আহিত মানে কি? দুইটা সেম। তো আমি ধরে নিলাম যেহেতু সমভাবে আহিত বলছে, আমি ধরে নিলাম Q1 = Q2 = নাম দিলাম Q। তাহলে এটা হচ্ছে সমভাবে আহিত বলছে, ওই কারণে বললো সমভাবে আহিত দুটি শোলা বল। শোলা বল ছোট্ট কিছু পিংপং বলের মতো। ওই বলগুলো হচ্ছে আলটিমেটলি যে তোমরা আদান দেওয়ার ক্ষেত্রে আদান দেওয়া যায় আর কি, মানে ছোট কিছু বল আছে, ওই বলগুলোর মধ্যে তুমি আদান দিতে পারবা, ধনাত্মক আদান ঋণাত্মক আদান দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারবা। ওগুলোকে আমরা বলি শোলা বল। তো এক কথায় আমাদের এটা হচ্ছে অন্যান্য বলের মতো একটা বল। এই বলটাকে আমরা কি করতে পারি? আদান দিতে পারি। ওগুলো হচ্ছে শোলা বল। তাহলে আমি এখানে যে পরিমাণ আদান দিলাম, দুইটার মধ্যে আমরা কি করলাম? সেম পরিমাণ আদান দিলাম। সেটা হচ্ছে আমাদের এই শোলা বল দুইটা। এবার দেখো কোথায় রাখলাম? বায়ুতে। তাহলে যেহেতু বায়ুতে রাখছো, এর মানে এপসাইলন নট হবে। তাহলে সমভাবে আহিত দুইটি কি আমি রাখলাম। তাহলে খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে আমার বায়ু, আমি কি করলাম? এটা হচ্ছে আমাদের প্রথম একটা আদান, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় একটা আদান। এটাও কিউ, এটাও কিউ। এবার বললো তাদেরকে বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে। তাহলে আমি ব্যবধান কত রাখলাম? তাহলে ব্যবধান D = হচ্ছে 2 মিলিমিটার। হ্যাঁ, 2 মিলিমিটার মানে হচ্ছে তাকে আমরা মিটারে নিব। তাহলে আমরা বলতে পারি 2 × 10⁻³ মিটার বলা যায়। ব্যবধানে রাখলে পরস্পরকে এত নিউটন বলে বিকর্ষণ করে। স্বাভাবিক হিসাব, যেহেতু দুইটা সমভাবে আহিত, তাহলে এটা ধনাত্মক হলে এটাও ধনাত্মক, এটা ঋণাত্মক হলে এটাও ঋণাত্মক। যেহেতু দুইটা সমান এবং একই রকমের ভাবে আহিত, তাহলে একটা কি করবে? অবশ্যই বিকর্ষণ করবে। হ্যাঁ, এখন হচ্ছে বিকর্ষণ বলটা দেওয়া আছে,
ওই বিকর্ষণ বল F ইকুয়াল টু কত 4.5 ইনটু 10 টু দি পাওয়ার -5 নিউটন। D ইকুয়াল টু দেওয়া আছে 2 ইনটু 10 ইনভার্স 3 মিটার। বলা হলো প্রত্যেক 16 বলে আধানের পরিমাণ নির্ণয় করো। প্রত্যেক 16 বলে কি বললো আধানের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রত্যেক 16 বলে যখন আধানের পরিমাণ নির্ণয় করতে বললো তো সিম্পল হিসাব তোমাকে কিউ বের করতে বলবে। আমরা জানি F ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তাহলে খেয়াল করো Q1 এর মান হচ্ছে Q, Q2 এর মান হচ্ছে Q ডিভাইডেড বাই D স্কয়ার। তাহলে তুমি চাইলে এই Q ইনটু Q কে বলতে পারো Q স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি Q স্কয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি কত আমাদের F D স্কয়ার ডিভাইডেড বাই 1/4 পাই এপসাইলন নট। আর এদিকে তাহলে Q ইকুয়ালস টু কি বলতে পারি আমাদের রুট ওভার সামথিং। এবার আসো কথা হচ্ছে তুমি এখানে কি প্লাস মাইনাস দিবা কিনা? উত্তর হলো না। কেন প্লাস মাইনাস দিব না? কারণ আমার এখানে দুইটা আদানি হয় ধনাত্মক অথবা দুইটা আদানি ঋণাত্মক। তাহলে তুমি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তাহলে তুমি কি বলবা? তোমার আনসার হবে কি? আনসার হবে কিউ এর মান প্লাস এত এবং প্লাস এত, অথবা মাইনাস এত এবং মাইনাস এত। আর আমরা বলছিলাম কিচ্ছু বলা না থাকলে আমরা কি করব? প্লাসই দিয়ে দিব। তাহলে আমার আনসার কিন্তু দেখো তোমার বলছে সমভাবে আহিত করছো বিকর্ষণ করে। সমভাবে আহিত করছো বিকর্ষণ করে মানে হচ্ছে তারা সমধর্মী। তারা সমধর্মী মানে তারা দুইটা প্লাসও হইতে পারে, দুইটা মাইনাসও হইতে পারে। সো তোমার এখানে দুইটা আনসারই প্রযোজ্য। তোমার বইতে হয়তো দুইটা আনসার নাই, বাট তোমাকে যেহেতু বলছে বিকর্ষণ করে এবং দুইটা ধনাত্মক নাকি ঋণাত্মক বলে নাই, জাস্ট মানটা সমভাবে আহিত মানে হচ্ছে দুইটার মান সমান, দুইটার মান সমান। আর বিকর্ষণ দেখে আমি বুঝতেছি তারা পরস্পর একই ধর্মী। তাহলে একই ধর্মী যেহেতু তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। মনে করে এখানে কিউ এর মান কত আসলো? এখানে কিউ এর মান আছে 1.41 ইনটু 10 ইনভার্স 10। তাহলে এখানে কিউ এর মান আছে 1.41 ইনটু 10 ইনভার্স 10। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এত কুলম। তাহলে এত কুলম অথবা মাইনাস এত কুলম তুমি যেভাবে লেখো, তবে সাধারণত আমরা ধনাত্মক দিই। তবে তুমি অনেক সময় এমসিকিউতে থাকতে পারে, এটাও কিন্তু সম্ভব, দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক, এটা কিন্তু সম্ভব। এবার আসি, এবার আমরা যে কাজটা করব, এই যে তুমি যেটা দেখতেছো আমরা যেটা বললাম যে সম্ভব, যেটা আমরা সম্ভব বলতেছি ওই জিনিসটার মধ্যে আমরা কি করব দেখো, আমরা যেটা সম্ভব বলতেছি তাহলে ওই জিনিসটার মধ্যে আমরা কি করব একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা যেটা সম্ভব বলতেছি, এবার একটা কাজ করি, আমরা আবার এখানে আমরা চলে যাব সলিউশন 2 এর এক্সট্রা ম্যাথের মধ্যে। কিসে চলে যাব? এক্সট্রা। এই এক্সট্রা ম্যাথে যখন যাব তাহলে একটু খেয়াল করে দেখো এক্সট্রা ম্যাথে কি করতেছি। আমি কি করলাম? এই বিকর্ষণের জায়গায় লাগাই দিলাম আকর্ষণ। তাহলে দেখো ম্যাথ চেঞ্জ হয়ে গেল। আমরা কিন্তু একের ভিতরে অনেকগুলো ম্যাথ ঢুকাচ্ছি, অর্থাৎ কি কি পরিবর্তন হতে পারে তা সহ বলতেছি, কারণ পরীক্ষায় তোমরা এসব জায়গায় ভুল করো। আর আমাকে তুমি ক্লাসের রুমে থাকলে এই প্রশ্নগুলো করতে, যেগুলো আমি তোমাকে অলরেডি বলে দিচ্ছি। এবার যদি আমি আকর্ষণ দিব, হ্যাঁ, তাহলে যদি আমি আকর্ষণ দিই তাহলে খেয়াল করো তো সমবাবা আহিত মানে Q1 আর Q2 সমান। এখন বলছে এত নিউটন বলে কি করে? আকর্ষণ করে। তাহলে যদি আকর্ষণ করে একটা প্লাস একটা মাইনাস না? অবশ্যই। তাহলে তাদের মান যদিও সমান কিন্তু চিহ্নটা কেমন? বিপরীত। তখন আনসার হবে কি দেখো, তখন আমার আনসার হবে, তুমি অ্যাজ ইউজুয়াল নিয়ম করবা, বাট লাস্ট লাইনে আনসার দিবা এটা হচ্ছে, একটা হচ্ছে প্লাস 1.41 ইনটু 10 ইনভার্স 9, আরেকটা হচ্ছে মাইনাস 1.41 ইনটু 10 ইনভার্স 10 কুলম। তাহলে একবার হচ্ছে প্লাস এত কুলম, আরেকবার হচ্ছে মাইনাস এত কুলম। তাহলে এটা হচ্ছে কিউ মনে করো 1 এর মান, এটা হচ্ছে কিউ 2 এর মান, একটা প্লাস একটা মাইনাস। কেন কিভাবে বুঝছি? ওই আকর্ষণ শব্দটা থেকে। তাহলে আমাকে যে জিনিসটা বুঝতে হবে আমার আকর্ষণ নাকি বিকর্ষণ, সেই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আকর্ষণ হলে একরকম, বিকর্ষণ হলে আরেক রকম। পরীক্ষায় তোমাকে যখনই প্যাঁচ দিবে এইসব জায়গায় তোমাকে প্যাঁচ দিতে পারে, এর বাইরে আমার পেঁচানোর কোনো সুযোগ নাই। এবার আসি, তাহলে আমার এতটুকু গেল, এতটুকু যদি যায় তাহলে আমার সলিউশন 2 শেষ। তাহলে 2 নম্বর সলিউশন শেষ, মুছে ফেলি। আমরা অলরেডি দুইটা ম্যাথ করে ফেলছি। আসলে দুইটা ম্যাথ করা মানে হচ্ছে প্রথম একটার সাথে আরো দুইটা এক্সট্রা, আর সেকেন্ডের সাথে আরো একটা এক্সট্রা, এর মানে ওভারঅল আমরা 5টা ম্যাথই করছি। হ্যাঁ, এবার আসি। ওকে, কারণ বইতে তুমি এভাবে পাবা না, তো বইতে এভাবে পাবা না। আর তোমরা নোট করার সময় একটু কাজ করি, আমি যেরকম চেঞ্জ করে করে বলতেছি এই কথাগুলো একটু লিখে রাখো খাতায়, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। আর আমি তো ছবি দিয়ে দিব। এখন আসো 3 নাম্বার ম্যাথ, তোমাকে যেটা বললো এই ম্যাথটা একটু ভালো করে বুঝতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বিশেষ করে ক্লাস 9 10 কিন্তু এই ম্যাথটা বারবার আসতো। হ্যাঁ, অনেকে বুঝতো অনেকে বুঝতো না।
তো আসি কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে, এর মানে ডাইরেক্ট প্রশ্ন করে দিল প্রাবল্য কত হলে, এর মানে আমরা এখানে লিখি E ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে প্রশ্ন করছে। সেখানে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে, একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। তাহলে জিনিসটা একটু খেয়াল করে দেখো কেমন। আমার বলল কোন একটা তড়িৎ ক্ষেত্র, যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, তড়িৎ ক্ষেত্রের দিক থাকে, সাপোজ তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এদিক থেকে এদিকে, তড়িৎ ক্ষেত্রের দিক যদি আমার এদিক থেকে এদিকে হয়, তাহলে আমরা বলতে পারি কোন একটা ইলেকট্রনকে যদি তুমি এখানে রাখো, এই তড়িৎ ক্ষেত্র ই এই ইলেকট্রনটাকে ওইদিকে কি করবে, একটা বল প্রয়োগ করবে, তার প্রাবল্যের দিক যেদিকে সেদিকে একটা কি করবে, বল প্রয়োগ করবে। এখন যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই পরিমাণ বল F ইকুয়াল টু হচ্ছে কত, কিউ ই, এর মানে কিউ ই পরিমাণ সে কি করবে, বল প্রয়োগ করবে। সে আমাদের যদি কিউ ই পরিমাণ বল প্রয়োগ করে, এখন তোমার বললো কি কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। মানে ইলেকট্রন আমি জানি যদি কোন একটা আমাদের কিউ আধানকে, সাপোজ কিউ আধানকে তুমি যদি ই তড়িৎ ক্ষেত্রে রাখো, কিউ আধানকে ই তড়িৎ ক্ষেত্রে রাখলে সেটা F ইকুয়ালস টু কিউ ই পরিমাণ তড়িৎ বল অনুভব করে। তাহলে আমরা বলতে পারি সে কি করে, সে এই পরিমাণ তড়িৎ বল অনুভব করে, এই পরিমাণ তড়িৎ বল অনুভব করে। তাহলে আমি কিউ আধানকে ই তড়িৎ ক্ষেত্রে রাখলাম, তখন তড়িৎ ক্ষেত্র যেদিকে ওইদিকে সে একটা কি অনুভব করে ভাইয়া, ওইদিকে সে একটা বল অনুভব করে, যে বল অনুভব করে সেই বলটা কত, F ইকুয়ালস টু কিউ ই। তাহলে এই পরিমাণ বল সে অনুভব করে। কিন্তু আমি এটাকে আমি প্রাবল্য বলতেছি না, কেন, কারণ প্রাবল্য হচ্ছে এককের উপর, একক আধানের জন্য আমি জানি ই, তাহলে কিউ আধানের জন্য কিউ ই, মানে টোটাল বলটা পেয়ে গেলাম। তাহলে আমি তাহলে সোজাসাপটা হিসাব আমরা বলে দিচ্ছি, কোন একটা আধানকে যদি তুমি আমাদের ই পরিমাণ তড়িৎ ক্ষেত্রে রাখো, কিউ মানের একটা আধানকে, তাহলে সেটা আমার কত বল অনুভব করবে, F ইকুয়ালস টু কিউ ই। এটা আমার জাস্ট সিম্পল একটা ম্যাথ হইতে পারে, যে আমাকে বলতে পারে এত তড়িৎ ক্ষেত্রে এই আধানকে রাখলে সে কত বল অনুভব করবে, ডাইরেক্ট আনসার। হ্যাঁ, ডাইরেক্ট আনসার। তো এটা আমার একটা ম্যাথ হইতে পারে, যদি আমি তাকে ম্যাথ বলি ম্যাথের সংখ্যা বেড়ে যাবে, সেটা আপাতত ম্যাথ বলতেছি না। এখন তাহলে আমরা সলিউশন করি, সলিউশন হচ্ছে 2.3। এবার দেখো তোমার কি বললো, কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রন, তাহলে ই এর মান কত হলে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। তাহলে এই ইলেকট্রন যে পরিমাণ বল F অনুভব করবে সেটা আমরা জানি F ইকুয়ালস টু কিউ ই, F ইকুয়ালস টু কত, কিউ ই। এবং এখান থেকে আমাকে ই বের করতে বলছে, ই ইকুয়ালস টু কত, F বাই কিউ। কিন্তু এই যে F এর মান কত বলছে, ইলেকট্রন তার ওজন যা ওই ওজনের সমপরিমাণ বল অনুভব করবে। এর মানে আমাদের Fটা হচ্ছে ইলেকট্রনের ওজনের সমান, ওজন অফ ইলেকট্রন, আমি এভাবে লিখি ওজন অফ ইলেকট্রন। ইলেকট্রনের ওজন আমরা কি বলতে পারি, mg, ওজন আমরা জানি mg, m মানে কি ভর, যেহেতু ইলেকট্রনের ওজন ইলেকট্রনের ভর, আর g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে আমরা বলতে পারি F ইকুয়ালস টু mg, F ইকুয়ালস টু mg আমরা এখানে বসাই, তাহলে E ইকুয়ালস টু আমরা কি পাবো ভাইয়া, mg ডিভাইডেড বাই কিউ। দেখো m এর মান না দেওয়া থাকলে মুখস্থ এখানে দেওয়া আছে, এই ম্যাথে দেওয়া আছে ইলেকট্রনের বল 9.1 × 10⁻31 কেজি, অবশ্যই এসআই একক ইউজ করতে হবে। জি এর মান আমরা জানি, কিউ ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19, তাহলে আমরা ই এর মান পেয়ে গেলাম। এবার আমাকে অনেকে প্রশ্ন করবে ভাইয়া ইলেকট্রনের আধান তো আমরা জানি নেগেটিভ, আপনি কেন এখানে চিহ্নটা বসালেন না? আমি বলি তোমাকে, আমার ওই যে ডিরেক্টলি যখন তোমাকে বলবে আমাদের বলটা বের করো, তখন আমরা এখানে প্লাস মাইনাস কাউন্ট করি, হ্যাঁ, না করলে সমস্যা হয় না। যেমন আগের ম্যাথগুলো তুমি প্লাস মাইনাস কাউন্ট করা ছাড়া লাস্ট লাইনে জাস্ট আকর্ষণ বিকর্ষণ লিখে দিলেও হয়ে যায়। আর এখানে হচ্ছে কিউ চিহ্ন বসানো অবশ্য কোনো ফ্যাক্ট না, এখানে চিহ্ন দ্বারা বোঝা হচ্ছে প্রাবল্যের দিকটা। তো আমরা এখানে শুধু মানগুলো কাউন্ট করবো, কারণ তোমাকে প্রাবল্যের মানটা বের করতে বলছে। কি বের করতে বলছে? প্রাবল্যের মান। ওই কারণে তুমি এখানে কোনো চিহ্ন কাউন্ট করবা না। তাহলে তুমি মান বসো, মান বসালে তুমি একটা আনসার পেয়ে যাবা। আনসারটা বের হবে 5.57 ×
tan ইনভার্স 11 আর যেহেতু প্রাবল্যের একক কি নিউটন পার কুলম তাহলে ক্যালকুলেশন করলে তুমি তোমার आंसरটা পেয়ে যাবা তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি যে আমাদের এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত আমাদের সলিউশন 2.3 টা আমরা দেখলাম এবার আসো এবার এটার মতো করে আমরা করব একটা ভাসমান ম্যাথ হ্যাঁ আমরা তুলে রাখি ভাসমান ম্যাথ এই ভাসমান ম্যাথ আমরা একটু করাই তোমাদেরকে আচ্ছা ভাসমান ম্যাথটা যদি আমরা করাই এটা আসলে কি মিন করে দেখো বলা হলো মনে করো আমি একটা সোলার বল নিলাম এটা হচ্ছে আমার একটা কি এটা হচ্ছে একটা শোলা বল একটু আগে বলছিলাম শোলা বল এই শোলা বল যে নিলাম বলা হলো এই শোলা বলটিকে শূন্যে ভাসিয়ে রাখতে হবে কি করতে হবে ভাইয়া শূন্যে ভাসিয়ে রাখবো এই শোলা বলটিকে কি করব শূন্যে ভাসিয়ে রাখবো এই শূন্যে ভাসিয়ে রাখার শর্তটা আমাকে বের করতে বলে মানে এই শোলা বলটিকে শূন্যে ভাসিয়ে রাখার শর্ত আমি শর্ত বলতেছি এটাই কারণে আমি প্রসেসটা বলে দিবে বা ম্যাথ যেভাবে দেখ তুমি ওভাবে করতে পারবা তাহলে আসো সেই ভাসমান ম্যাথের আমরা সলিউশন করি তাহলে শূন্যে ভাসিয়ে রাখবো মানে কি সাপোজ এটা হচ্ছে আমার গ্রাউন্ড তুমি কি করবা তুমি এই যে শোলা বল এই শোলা বলটাকে শূন্যে ভাসিয়ে রাখবা দ্যাট মিন্স আমরা বলতে পারি এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত শোলা বল এই শোলা বলটা শূন্যে কি থাকবে বেশি থাকবে বাট ইন জেনারেল সেন্স আমরা বলতে পারি আমার শোলা বলের একটা কি আছে ভাইয়া ভর আছে তাহলে এই শোলা বলটির আধান যাই হোক না কেন আমাদের এই শোলা বলটি কিন্তু নিচের দিকে একটা ওজন অনুভব করবে কত ভাইয়া mg তাহলে আমার এই শোলা বলটি যখন আমাদের এখানে কি নিচের দিকে পড়তে যাবে না তাহলে এটাকে যদি আমার এখানে ফিক্সড রাখতে হয় আমি এই জায়গাতে কি রাখবো ভাইয়া ফিক্সড রাখবো সে শূন্যে ভাসমান থাকবে ভাসমান রাখার জন্য কি করতে হবে ভাইয়া সমপরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতে হবে আর যখনই দেখব এই যে আমার এখান থেকে F এবং mg সমান তখন আমরা বলতে পারবো ভাইয়া এই শোলা বলটা শূন্যে কি থাকবে বেশি থাকবে এখন এই শোলা বলটাকে শূন্যে বেশি রাখতে হলে একটা বল প্রয়োগ করতে হবে কিন্তু আমরা তো এটার উপর ডাইরেক্টলি কোনো বল প্রয়োগ করি না আমরা কি করি ভাইয়া আমরা কি করি দেখো আমরা এখানে যেমন দেখো এবার দুইটা শর্ত আসবে দুইটা শর্ত কি কি এক নাম্বার শর্ত হচ্ছে শোলা বলটা যদি ধনাত্মক হয় আর দুই নাম্বার শর্ত হচ্ছে শোলা বলটা যদি ঋণাত্মক হয় তাহলে শোলা বলটা যদি আমাদের ধনাত্মক হয় তাহলে একটু খেয়াল করে দেখো তাহলে আমি এখানে দুইটা সিচুয়েশন দিই আমার যে শোলা বল এই শোলা বলটা ভাইয়া কেমন ধনাত্মক আর দুই নাম্বার সিচুয়েশন হচ্ছে আমার যে শোলা বল এই শোলা বলটি ভাইয়া কেমন ঋণাত্মক তাহলে যখন ধনাত্মক আমি কি করব দেখো আমি আমার যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডের মধ্যে একটা ধনাত্মকের লেয়ার দিয়ে দিব এই ধনাত্মকের লেয়ার দেওয়া মানে কি এই ধনাত্মক আধানগুলা এইদিকে একটা কি সৃষ্টি করবে যেহেতু এটা প্লাস 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 কি বিকর্ষণ করে একটা প্রাবল্য সৃষ্টি করবে এটাকে ধাক্কা দেওয়া শুরু করবে এটা কি দেওয়া শুরু করবে ধাক্কা দেওয়া শুরু করবে আর যখন নেগেটিভ তখন আমি এখানে একটা নেগেটিভ লেয়ার দিব এই নেগেটিভটা কি করবে ধাক্কা দেওয়া শুরু করবে তাহলে সে তার ওজনের জন্য নামতে চাচ্ছে নিচের দিকে আর এই লেয়ারটা তাকে ধাক্কা দিচ্ছে উপরের দিকে এই লেয়ার মানে হচ্ছে আলটিমেটলি আমি একটা প্রাবল্য সৃষ্টি করছি কি সৃষ্টি করছি প্রাবল্য তাহলে যে পরিমাণ প্রাবল্য সৃষ্টি করলাম সেটা হচ্ছে ই বাট ওই প্রাবল্য কার উপর কাজ করবে এই আধানটার উপর এই আধানের মান কত কিউ তাহলে এটার আধানের মান যদি কিউ হয় সে কি পরিমাণ বল অনুভব করবে বা এই কিউ ই পরিমাণ বল অনুভব করবে তাহলে আমরা বলতে পারি F ইকুয়ালস টু কত কিউ ই ইকুয়ালস টু mg তাহলে আমার এটা হচ্ছে সূত্র যে QE = mg ম্যাক্সিমাম টাইমস আমাকে সবকিছু দেওয়া থাকে প্রাবল্যটা বের করতে বলে যে
কত ক্ষেত্রের প্রাবল্যে রাখলে এটা শূন্যে ভাসমান থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি E = mg ডিভাইডেড বাই কিউ, আর কিউ এর মানটা দেওয়া থাকবে। আর যদি সেটা না বলে তোমার যেটা বলে সেটাই বের করবা। এখানে কিউ মান হচ্ছে আধানটার মান, ই মান হচ্ছে কি পরিমাণ ক্ষেত্রে আমি কত প্রাবল্যের ক্ষেত্রে আমি তাকে রাখবো, এম মান হচ্ছে যে বস্তুটা ঝুলন্ত থাকবে বা যে বস্তুটা বেশি থাকবে তার ভর, আর জি মান হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখান থেকে আমরা ভাসমান ম্যাথটা করতে পারবো। এই ভাসমান ম্যাথ সৃজনশীলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যদিও তোমার বইতে সরাসরি নেই, ইন্টারমিডিয়েটের বইতে সরাসরি না থাকলেও আমার যতদূর মনে হয় 9-10 বইতে মেবি আমি কোনো না কোনো গাইডে এই ম্যাথটা দেখছিলাম। আমি তপন স্যারের বইতে এই ম্যাথটা খুঁজে পাই নাই, বাট আমি মেবি তোমার 9-10 কোনো বইতে এটা পাইছিলাম যে এই ধরনের ম্যাথ। তো হোয়াট এভার তুমি পাও আর না পাও, আমার কথা হলো আশা করি এই ভাসমান ম্যাথ সম্পর্কে তোমাদের আইডিয়া থেকে যাওয়ার কথা। তাহলে আমরা বুঝলাম যে ভাসমান ম্যাথটা, তাহলে আমাদের 2.3ও করা শেষ। এবার আমাদের লাস্ট ওয়ান, মানে হচ্ছে আজকের জন্য লাস্ট ম্যাথ মনে করিও না, মানে আমরা শুরুতে লাস্ট ম্যাথ করব। হ্যাঁ, শুরুতে লাস্ট ম্যাথ, শুরুতে যে কয়েকটা ম্যাথ করার কথা ছিল তার মধ্যে এখন আমরা লাস্ট ম্যাথটা করব। তো লাস্ট ম্যাথ যদি করতে যাই তাহলে একটু খেয়াল করে দেখো কি হয়। আচ্ছা, এবার হচ্ছে 2.4, এই 2.4 আমরা সলিউশন করব। তাহলে আমরা সলিউশন করব 2.4 এর। 2.4 দেখো বললো এত কুলম আধানে আহিত। তাহলে এত কুলম আধানে আহিত মানে কি, আমরা তার যে আধানের পরিমাণ পাচ্ছি, এই আধানের মান হচ্ছে এত কুলম। তাহলে এত কুলম আধানে আহিত, তাহলে কার মান বলো তো ভাইয়া? কিউ এর মান। আহিত একটি গোলককে, তাহলে আমার একটা গোলক, ওই গোলকের আধান কত? আমাদের এত কুলম। তাহলে এত কুলম আধানে আহিত একটি ক্ষুদ্র গোলক। হ্যাঁ, এত কুলম আধানে আহিত একটি ক্ষুদ্র গোলক মানে কি, আমি একটা গোলক নিব, ওই গোলকের আধানের মান হচ্ছে এত। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখি ভাইয়া, এই যে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত গোলক, এই গোলকের আধানের মান হচ্ছে কিউ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। এত কুলম, তাহলে এত কুলম আধানে আহিত একটি ক্ষুদ্র গোলককে বায়ুতে স্থাপন করা হলো। এটা কোথায় আছে ভাইয়া? এটা আমার বায়ুতে আছে। বলা হলো বায়ুতে স্থাপন করা হলো। আহিত গোলকের কেন্দ্র হতে এই আহিত গোলকের সেন্টার হচ্ছে আমার এটা, কেন্দ্র থেকে 0.15 মিটার দূরে, এত গোলকের কেন্দ্র থেকে 0.15, মনে করে এই যে এই দূরত্বটা সাপোজ আমি ধরে নিলাম, কেন্দ্র থেকে এই দূরত্ব 0.15 মিটার দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। প্রাবল্য মানে বলতো কার উপর বল? একক ধনাত্মক, এর মানে এখানে কিছু নাই, মানে +1 আছে, যেহেতু এখানে বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারবো কি প্রাবল্যের ফর্মুলা কি? E = হচ্ছে 1/4πε0 q / d²। এখানে q মানে কি? ওই এই আধানটা, অর্থাৎ যে আধানটা ধাক্কা দিচ্ছে। আর এখানে তো সাধারণত f এর ক্ষেত্রে q1 q2 হয়, q2 এর মান 1 হওয়ার কারণে আলটিমেটলি আমার চলে গেছে, সেটা জানার দরকার নেই। E = 1/4πε0 q / d²। তাহলে আমাদের এটা মান জানা আছে 9 × 10⁹, আর q এর মান আমাদের জানা আছে 1.6 × 10⁻19, আর d মান হচ্ছে দূরত্ব 0.15 মিটার। তাহলে এটা হোল স্কয়ার ক্যালকুলেশন করলে তুমি आंसर পেয়ে যাবে। এত হচ্ছে আমার आंसर প্রাবল্যের মান। তাহলে এভাবে আমাদের প্রাবল্য আসতে পারে পরীক্ষায়। আশা করি প্রাবল্যের ম্যাথে তোমাদের সমস্যা হবে না। এবার আসে আমি স্পেশাল কয়টা প্রবলেম করাবো। এবার আসি স্পেশাল প্রবলেম। তাহলে আমরা আসি স্পেশাল প্রবলেম যদি আমরা করাই, তাহলে আমরা এখানে দেখি স্পেশাল প্রবলেম রিলেটেড টু ইন্টেন্সিটি। এর মানে হচ্ছে ইন্টেন্সিটি মানে তীব্রতা বা প্রাবল্য। তাহলে আমরা বলতে পারি প্রাবল্য রিলেটেড আমরা কিছু ম্যাথ করব। হ্যাঁ, প্রাবল্য রিলেটেড ম্যাথ করব। এখন একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, প্রাবল্য রিলেটেড ম্যাথ যদি আমরা করি ভাইয়া, আমার এখানে কি কি থাকতে পারে একটু খেয়াল করো। তাহলে প্রথমত আমরা একটা একটা করে আসি, যে আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা করব সমধর্মীর জন্য সমধর্মী আধানের জন্য করব। মানে ম্যাথটাকে আমরা ক্লাসিফাই করতেছি। সমধর্মী আধান বললে আবার এটা দুই রকম হতে পারে। আমরা দুইটি সমধর্মী আধান
দুটি সমধর্মী আধান। তো দুটি সমধর্মী আধান হলে আবার এখানে দুটো সিচুয়েশন হইতে পারে। আমার হইতে পারে কেমন, আমার দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, দুইটাই প্লাস হইতে পারে অথবা দুইটা মাইনাস হইতে পারে। ফর এক্সাম্পল আমরা এখানে একটা আধান রাখলাম, এখানে একটা আধান রাখলাম, আবার এখানে একটা আমরা আধান রাখলাম। ওকে ওকে, আবার এখানে একটা আমরা আধান রাখলাম, সিমিলারলি আমরা এখানে একটা আধান রাখলাম। এই আধানকে আমরা নাম দিলাম Q1, Q1 ইকুয়ালস টু সাপোজ আমরা ধরে নিলাম 10 কুলম, আর এই আধানকে আমরা নাম দিলাম ভাইয়া, এই আধানকে আমরা নাম দিলাম Q2, এই Q2 ইকুয়ালস টু 15 কুলম। এই আধানকে আমরা নাম দিলাম Q1 ইকুয়ালস টু -10 কুলম, ইচ্ছা মতো মান দিচ্ছি, আর এটা হচ্ছে Q2 ইকুয়ালস টু -15 কুলম। এবার আসো এই দুটো আধানের মধ্যবর্তী যে ডিসটেন্স বা দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আমরা ধরে নিলাম, এই দূরত্ব হচ্ছে আমার 2 মিটার, এই দূরত্ব হচ্ছে কত 2 মিটার। এখন তোমাকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো দেখো, আমাকে বলা হলো প্রথম আধান থেকে ঠিক এতটুকু দূরত্বে, প্রথম আধান থেকে ঠিক এতটুকু দূরত্বে একটা বিন্দু হচ্ছে এ, এবং এই দূরত্বটা কত, এই দূরত্ব হচ্ছে 0.5 মিটার। তাহলে প্রথম আধান থেকে 0.5 মিটার দূরত্বে একটা পয়েন্ট হচ্ছে এ। এবার এই দুইটার সেন্টার পয়েন্ট অথবা যে কোনো পয়েন্টই বলতে পারো, সাপোজ আমি ধরে নিলাম সেন্টার, তাহলে আমি এই দুইটার সেন্টার পয়েন্ট যদি নিই, আমার এই দুইটার যে সেন্টার পয়েন্টটা আছে ওই সেন্টার পয়েন্টটা, সরি আমি আরেকটা কলম নিই, হ্যাঁ এই দুইটার আমার সেন্টার যে পয়েন্টটা আছে এই সেন্টার পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে আমাদের বি, নাম দিলাম কি বি। আর এদিক থেকে আমাদের 0.1 মিটার দূরত্বের একটা বিন্দুকে নাম দিলাম সি। সিমিলারলি আমরা এখানে বলতে পারি ভাইয়া, এখান থেকে আমাদের এ পয়েন্টটা হচ্ছে এ, এর দূরত্ব হচ্ছে 0.5 মিটার, আর ঠিক সেন্টারের ডিসটেন্স এটা হচ্ছে বি, আর এইদিকে আমরা বললাম এইদিকে একটা পয়েন্ট আছে সি, এই সি পয়েন্টটা হচ্ছে 0.1 মিটার দূরে। ওকে, তো আমাকে প্রশ্ন করা হলো, প্রশ্ন করা হলো কি দেখো, তাহলে আমাদের কোয়েশ্চেনটা দেখি, হ্যাঁ কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনে বললো আমার দুইটি আধান, একটার মান 10 কুলম, একটার মান 15 কুলম, তারা পরস্পর 2 মিটার ব্যবধানে অবস্থান করতেছে। ওই দুইটা আধানের সংযোগ রেখায় প্রথম আধানের পিছনে 0.5 মিটার দূরে একটা বিন্দু এ, দুইটা আধানের ঠিক মাঝখানে, এর মানে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 1, যেহেতু দুইটা দূরত্ব হচ্ছে 2 মিটার। আর দ্বিতীয় আধান থেকে একটু পিছনে 0.1 মিটার দূরত্বে একটা পয়েন্ট হচ্ছে সি। তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ডেন্স 3টা দিবে না, পরীক্ষায় যে কোনো একটা দিবে। তোমাকে প্রশ্ন করা হলো এ বি সি বিন্দুতে, এ বি সি বিন্দুতে প্রাবল্য না লব্ধি প্রাবল্য কত। সিমিলারলি এখানেও সেম কোয়েশ্চেন করলো, এ বি সি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত। আচ্ছা, এবার আমরা একটু তোমাদেরকে অন্যভাবে চিন্তা করাই। হ্যাঁ, প্রথমত আসি, ই মান হচ্ছে আমাদের কি প্রাবল্য। এই প্রাবল্য একটা কি রাশি ভাইয়া, ভেক্টর রাশি। প্রাবল্য যদি ভেক্টর রাশি হয় সেটার দিক কি বিবেচ্য বা দিকটা বিবেচনা করা লাগবে। তাহলে আমরা তোমাকে এখানে কয়েকটা সিচুয়েশন বলতে পারি ভাইয়া। এই পয়েন্টে একটা ভেক্টর এদিকে কাজ করে, প্রাবল্য কাজ করে E1, আরেকটা প্রাবল্য কাজ করে এদিকে E2, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের আলফা আমরা ধরে নিই। আবার এখানে আমাদের কোন একটা বিন্দুতে এইদিকে একটা প্রাবল্য কাজ করে E1, আবার এইদিকে একটা প্রাবল্য কাজ করে E2, বুঝতে পারতেছো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আবার এখানে আমাদের এইদিকে একটা প্রাবল্য কাজ করে E1, আবার এইদিকে একটা প্রাবল্য কাজ করে E2, ধরে নিলাম E1 ইজ গ্রেটার দেন E2। আর এখানে আমরা ধরে নিলাম ঠিক উল্টা কাহিনী ভাইয়া, এইদিকে আমার কাজ করে E1, এইদিকে কাজ করে E2, আমি ধরে নিলাম
E2 is greater than E1। এবারে সব লব্ধি প্রাবল্য, অর্থাৎ তোমাদের কোন একটা জায়গায় যখন তুমি দেখবা একাধিক প্রাবল্য আছে, একটা প্রাবল্য থাকলে তো আগের মতো ক্যালকুলেশন করলাম একটা, তাহলে তুমি প্রাবল্য ক্যালকুলেশন করার পর যখন দেখবা কোন একটা বিন্দুতে একাধিক প্রাবল্য আছে, সাধারণত দুইটা থাকে আমাদের, হ্যাঁ, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট লেভেলে দুইটাই শিখছি সামান্তরিক সূত্রের জন্য, এবং ওই দুইটার মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের লব্ধি প্রাবল্য তাকে নাম দিচ্ছি আমরা ই। ই এর মান কিভাবে বের করব? ই ইকুয়ালস টু √e1 স্কয়ার প্লাস e2 স্কয়ার প্লাস 2e1 e2 cos অফ আলফা। এটা হচ্ছে আমার লব্ধি প্রাবল্য যদি তারা আলফা কোণে থাকে। আর যদি তারা দুইজন একই দিকে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি লব্ধি প্রাবল্য ই ইকুয়ালস টু E1 প্লাস E2, একই দিকে হলে আমরা যোগ করি। আর যদি তারা বিপরীত দিকে থাকে তখন আমরা জানি লব্ধি প্রাবল্য E ইকুয়ালস টু E1 ডিফারেন্স E2, অর্থাৎ দুইটার পার্থক্যটা কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে আমরা বলতে পারি এখানে E1 বড়, তাহলে এখানে লব্ধি প্রাবল্য E ইকুয়ালস টু কত? E1 মাইনাস E2, আর এখানে লব্ধি প্রাবল্য কত? E ইকুয়ালস টু E2 মাইনাস E1। এটা হলো তো প্রাবল্যের মান। এবারে সব প্রাবল্যের দিক, প্রাবল্যের দিক এই কোণটা হচ্ছে আমাদের থিটা, তাহলে সিম্পল তুমি এখান থেকে প্রাবল্যের দিক বের করতে পারবে কি E1 এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে, তাহলে tan থিটার যে ফর্মুলা তোমরা করছিলে সামান্তরিক সূত্র সেই ফর্মুলাটা এখানে বসাবা। আজকে আমাদের লাগবে না, ওইখানে আমরা আজকে এটা দেখাচ্ছি না, আমরা আগামী ক্লাসে দেখাবো। আর যদি কারো সামান্তরিক সূত্র ক্লিয়ার না থাকে, ফার্স্ট ইয়ার আমি এখন ফ্রি ক্লাস দিচ্ছি, ওই ফ্রি ক্লাসে তুমি 3 নাম্বার ভেক্টরের ক্লাসটা করবা, ওই 3 নাম্বার ক্লাস করলে আমাদের এই সূত্র সম্পর্কে একটু আইডিয়া হবে। এবারে সেই E1 E2 একই দিকে, তাহলে আমার E1 যেদিকে E2 ও সেম দিকে, তাহলে আমার লব্ধিটাও কি হবে? একই দিকে হবে। এবারে সেই E1 মাইনাস E2, তাহলে খেয়াল করো আমার যেহেতু দুইটা আমার দুই দিকে, তাহলে দিকটা কার দিকে হবে? বড়টার দিকে, তাহলে আমার লব্ধি প্রাবল্যের দিক হবে হচ্ছে আমাদের বড়টার দিকে, আর এখানে লব্ধি প্রাবল্যের দিক হবে আমার বড়টা কে? E2, তাহলে E2 এর দিকে। তাহলে আমরা বলতে পারি আপাতত আমার এটার কোনো প্রয়োজন নাই আমাদের আজকের জন্য, এটা আমাদের লাগবে হচ্ছে আগামী ক্লাসে। আজকে আমার লাগবে এটা এবং এটা, তাহলে আমরা বলতে পারি 1 নাম্বার কথা, কোন একটা বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে মানে হচ্ছে আমরা ওই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান কল্পনা করে নিব। 2 নাম্বার কথা, দুইটা প্রাবল্য একই দিকে হলে তাদের লব্ধি তাদের যোগফলের সমান। 3 নাম্বার কথা, দুইটা প্রাবল্য বিপরীত দিকে হলে লব্ধি তাদের বিয়োগফলের সমান। 4 নাম্বার কথা, বিয়োগফলের ক্ষেত্রে আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। যোগফলের ক্ষেত্রে লব্ধির দিক ওই দুইটা যেদিকে কাজ করে সেদিকে, আর বিয়োগফলের ক্ষেত্রে লব্ধির দিক হচ্ছে দুইটার মধ্যে বড়টার দিকে। তাহলে এই কথাগুলো আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি একটু ছবি তুলে রাখি এই অংশটা। ওকে, দেন আমি তাহলে সামনের দিকে প্রসিড করব, তার আগে একটু ছবি তুলে রাখি। আমি মোটামুটি ট্রাই করতেছি তোমাদের যা যা কথা বলার সব কথা বলার জন্য, হ্যাঁ, কারণ না হয় ম্যাথগুলোতে প্রবলেম হয়ে যাবে। অনেক কিছু জানো, বাট জানলেও তোমাদের এই যে জিনিসগুলো জানানোটা আমার মনে হচ্ছে বেটার, কারণ কারো লেকিস থাকতে পারে। আর আমি আবারও বলতেছি, কারো যদি সামান্তরিক সূত্রের প্রবলেম থাকে তোমরা ফার্স্ট ইয়ারের গ্রুপে আমাদের ভেক্টরের ক্লাসগুলো আছে, তুমি একটু কষ্ট করে সেখান থেকে ভেক্টরের ক্লাসগুলো করে নাও। আর কারো যদি একক ভেক্টরের সমস্যা থাকে, ফার্স্ট ইয়ারের লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেটা একক ভেক্টরের উপর 5 নাম্বার ক্লাসটা, সেটাও করে নিতে পারো। ওইখানে আমি খুব সুন্দর করে একক ভেক্টর আমি বুঝে দিছি, এবং সিম্পল তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে একক ভেক্টরে কেন ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয়, সেই জিনিসটা আমি সেখানে খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করছি, তো তুমি একটু দেখে নিও। আচ্ছা, এবার আসি আমাদের এখানকার ম্যাথ করব। ওকে, আসো তাহলে আমি করি। প্রথমত হচ্ছে আমরা একটা করে বিন্দু বলি। প্রথমে আমরা করব এ বিন্দু। তুমি দেখো এ বিন্দুতে যদি আমরা নির্ণয় করি, এ বিন্দুতে কয়জনের প্রভাব আছে ভাইয়া? 2 জনের। একটা হচ্ছে Q1 এর প্রভাব আর একটা হচ্ছে Q2 এর প্রভাব। খেয়াল করে দেখো, এই বিন্দুতে একটা হচ্ছে Q1 এর প্রভাব আর একটা Q2 এর প্রভাব। তাহলে আমি যদি সিম্পল এখানে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি, এখানে আমার Q1, এখানে আমার Q2, তাহলে এই দুইটা দূরত্ব হচ্ছে আমার D = 2 মিটার, আমি ধরে নিলাম D। এরপর আমরা বিন্দুটা দেখি, আমাদের বিন্দুটা হচ্ছে এ পয়েন্ট থেকে বাইরের দিকে, এটা হচ্ছে আমার এ বিন্দু। ওকে,
দেন Q1 ইকুয়ালস টু আমার 10 কুলম আসলো আর Q2 ইকুয়ালস টু আমার 15 কুলম আসলো। এখন আমাকে কি বললো? এখন আমাকে বললো এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে নাকি? হ্যাঁ, এই বিন্দুতে প্রাবল্য মান হচ্ছে ভাই আমরা এই বিন্দুতে সবসময় একটা +1 কাউন্ট করে নিব। এই বিন্দুতে যদি আমরা +1 কাউন্ট করে নিই তাহলে দেখো এটা ধনাত্মক, Q1 ধনাত্মক, Q2 ধনাত্মক। তাহলে প্রথমত আসি, এই বিন্দুতে কয়টা আধানের প্রভাব আছে? দুইটা। একটা হচ্ছে এই পয়েন্টটাকে Q1 ও বিকর্ষণ করবে, Q2 ও বিকর্ষণ করবে। তাহলে আমার এই দূরত্বটা হচ্ছে 0.5 মিটার। তাহলে আমি প্রথমে যদি তোমার প্রশ্ন করি Q1 এই বিন্দুকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বলো তো Q1 এই বিন্দুকে বিকর্ষণ করে মানে কি? এটা হচ্ছে Q1, মনে করো আমি Q1, এটা হচ্ছে সেই বিন্দু। বিকর্ষণ করে মানে কি? ধাক্কা দিচ্ছি না, ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিচ্ছি। একইভাবে এই Q2 তাকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, Q1 তাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিবে মানে হচ্ছে তার দিকটা হচ্ছে এই দিকে, সেটা হচ্ছে প্রাবল্য E1। একইভাবে Q2 তাকে দূরে ঠেলে দিবে, সেক্ষেত্রে প্রাবল্য কত? E2। তাহলে আমরা আমাদের কাজ কি? E1 এবং E2 বের করা। তাহলে প্রথমত আসো E1 ইকুয়ালস টু আমরা বলতে পারবো 1/4πε0 Q/r²। Q মানে কি? E1 মানে হচ্ছে প্রথমটা, তাহলে 10 ডিভাইড বাই r²। r² মানে কি? দূরত্ব। কার থেকে দূরত্ব? ওই যে আধান ধাক্কা দিচ্ছে আর যাকে ধাক্কা দিচ্ছে তার, যে ধাক্কা দিচ্ছে সে হচ্ছে Q1, যাকে ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে A বিন্দু। তাহলে Q1 এবং A বিন্দুর ব্যবধান কত? 0.5। তাহলে আমাকে দিতে হবে 0.5 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবে। এবার আসি E2 ইকুয়ালস টু 1/4πε0। এবার আধানের মান বলো তো, আধানের মান Q2 এর মান কত? 15 কুলম। ওকে, দেন এই যে ধাক্কা দিচ্ছে সে হচ্ছে Q2, যাকে ধাক্কা দিচ্ছে সে হচ্ছে +1। তাহলে এই Q2 এবং যাকে ধাক্কা দিচ্ছে, যে দিচ্ছে আর যাকে দিচ্ছে, দুইটার মধ্যবর্তী ব্যবধান কত ভাইয়া? এই যে ভাইয়া 2 + 0.5, কারণ এতটুকু অংশ হচ্ছে আমার 2 মিটার, আর এই 2 মিটার + 0.5 এর মানে 2.5 মিটার। 2.5 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে তুমি তোমার आंसर পেয়ে যাবে। ওকে, এবার দুইটার এর দিক সেম না ভিন্ন? সেম। সুতরাং আমরা বলতে পারি লব্ধি প্রাবল্য E ইকুয়ালস টু E1 + E2। খুব সুন্দর করে ক্যালকুলেশন করে ফেলা যায়, ঠিক কি না? তাহলে আমরা বলতে পারি, খুব সুন্দর করে আমরা বলে দিতে পারি এখানে E ইকুয়ালস টু কি হলো? E1 + E2 হলো। এবার আসো আমাদের এটা গেল তো A বিন্দু। ওকে, আমরা এটা পরে করতেছি। এবার আসি আমরা B বিন্দুতে। তো আমি যদি B বিন্দু নিই তাহলে দেখো কি হয় ভাইয়া? B বিন্দু নিলে একটা হচ্ছে আমার Q1 আর একটা হচ্ছে ভাই আমাদের Q2। এটা হচ্ছে +10 কুলম, এটা হচ্ছে +15 কুলম। টোটাল ডিসটেন্স হচ্ছে 2 মিটার। এতটুকু হচ্ছে 1 মিটার আর এতটুকু হচ্ছে 1 মিটার, কারণ আমি ঠিক মাঝখানে রাখলাম তাকে। তাহলে আমি বলতে পারি কি ভাইয়া, আমার কোন বিন্দুতে বের করতে হবে? B বিন্দুতে। এই B বিন্দুতে এটা কি ধরে নিব ভাইয়া? B বিন্দুতে একটা +1 ধরে নিব। তো B বিন্দুতে যদি +1 ধরি তাহলে বলো তো আমার এই Q1 এই +1 কে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করে। আমি হচ্ছে Q1 আর এটা হচ্ছে +1, আমি তাকে বিকর্ষণ করতেছি মানে দূরে ঠেলে দিচ্ছি, কাছে টানে না, দূরে ঠেলে। কারণ তাদের আমাদের দেখো না চিহ্নগুলো একই সমধর্মী হইলে তো আকর্ষণটা কাজ করে না, বিপরীত ধর্মী হইলে না আকর্ষণটা কাজ করে, তাই না? এটা তো জগতের নিয়ম। তাহলে আমার যেহেতু দুজন সেম একই ধর্মী, দূরে ঠেলে দিচ্ছে। এই যে দূরে ঠেলে দিচ্ছে এর মানে ধাক্কাটা হচ্ছে ওইদিকে। তাহলে আমরা বলতে পারি প্রাবল্য E1 এর দিক হচ্ছে এইদিকে, এটা হচ্ছে E1 এর দিক। তাহলে E1 এর মান কিভাবে বের করব? 1/4πε0 Q1 Q2। তাহলে তুমি Q1 দিবা, ওকে, দেন তুমি Q1 দিবা, Q2 দিবা, দাও, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের Q1 এর মান কত? আমাদের সরি Q/r²। Q এর মান হচ্ছে 10, দূরত্ব কত? 1 স্কয়ার। এবার ক্যালকুলেশন করলে তুমি आंसर পেয়ে যাবা। এবার আসো E2 যদি বের করি, এবার বলো এই E2 কার জন্য? Q2 এর জন্য। তাহলে এই Q2 এটা কি করে? Q2 ধনাত্মক, এই +1টাও ধনাত্মক, কি করবে ভাইয়া? বিকর্ষণ করবে। যদি বিকর্ষণ করে দেখো তো এই Q2 এটাকে বিকর্ষণ করে এইদিকে না, এভাবে বিকর্ষণ করে, এর মানে এটার দিকটা হবে ভাইয়া এ দিকে। তাহলে E2 টা আমার এইদিকে। তাহলে আমরা দিব 1/4πε0 * 15 / 1 স্কয়ার। ক্যালকুলেশন করবা।
এবার বলো এখানে দেখা যাচ্ছে E1 E2 একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। তাহলে লব্ধি প্রাবল্য E ইকুয়ালস টু E1 ডিফারেন্স E2, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, তাহলে আমি লব্ধি প্রাবল্য পেয়ে যাব। একইভাবে তুমি আশা করি সি বিন্দুতে বের করতে পারবা। জি ভাই পারবো। একইভাবে এবারে মাইনাসগুলোর জন্য তুমি ওই যে এখানে কাউন্ট করতে পারবা। এবার প্রশ্ন হলো ভাই এখানে যখন কাউন্ট করো মাইনাস চিহ্নটা কি বসাবো? উত্তর হচ্ছে না। আবারও বলতেছি এই ধরনের ম্যাথে মাইনাস চিহ্ন বসাবো না। মাইনাস চিহ্ন দ্বারা কি মিন করতেছে দেখো, এটা মাইনাস এখানে +1, তাহলে একটাতে কি করে? আকর্ষণ করে। এই যে আকর্ষণ করে মানে কাছে টেনে নিবে না। আমি দেখো অলরেডি চিহ্ন দেখে আমি দিকটা বিবেচনা করতেছি, যেহেতু দিক বিবেচনা করতেছি চিহ্ন দিয়ে, তাহলে আর চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি চিহ্ন থেকেই বুঝে নিচ্ছি দিকটা কোন দিকে। কারণ আমি তাকে টানতেছি আস্তেছে আস্তেছে আমার দিকে, আমি তাকে ঠেলতেছি ঠেলতেছি দূরে যাচ্ছে। তাহলে তুমি দেখলা হোমো মানে সম, দূরে ঠেলে দিচ্ছ, চিহ্ন থেকে বুঝে গেছো। তুমি দেখলা বিপরীত, কাছে টেনে নিলা। এই যে দূরে ঠেলে দিলা কাছে টেনে নিলা, দিকটা তুমি পেয়ে গেছো না? সেই দিকটা আমি এখানে কাউন্ট করবো। এখানে কোনো আমি ম্যাথ করার সময় কোনো প্লাস মাইনাস দিব না। তাহলে আমি এই যে দিলাম কি, দেখো তোমাদের হোমওয়ার্ক কি, তুমি প্রথমে এই প্রশ্নটা লিখে এ বিন্দু বি বিন্দু সিমিলারলি সি বিন্দু ক্যালকুলেশন করবা। একইভাবে এই প্রশ্নটা লিখে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ক্যালকুলেশন করবা। মাস্ট তোমাকে করতে হবে, করে আমাকে একটু মেসেঞ্জারে পাঠাবা। এটা গেল, কারণ পাঠাবার জন্য একটা কথা কারণে বলছি, কারণ তোমাদের কোনো ভুল আছে কিনা সেই ভুলগুলো আমাকে দেখতে হবে। তাহলে এটা গেল কি, এটা গেল হচ্ছে আমাদের টোটাল। এখানে তুমি যদি যাও টোটাল এরকম দুইটার জন্য আমার 6টা পয়েন্ট করতে হবে, একটার জন্য 3টা করে। কিরে ক্লাসে কি কোনো সমস্যা হয়েছে নাকি? ঠিকই তো আছে দেখতেছি। আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা বলতে পারি এতটুকু করে ফেললাম। করার পর এবার আমরা প্রশ্নটা চেঞ্জ করব, প্রশ্ন চেঞ্জ করব। তাহলে এতটুকু হোমওয়ার্ক থাকলো। এবার প্রশ্ন চেঞ্জ করে কেমন দিচ্ছি দেখো, এটা হচ্ছে +10 কুলম, এটা হচ্ছে -15 কুলম, এটা হচ্ছে -10 কুলম, এটা হচ্ছে +15 কুলম। তাহলে সমধর্মী না? এবার হচ্ছে দুইটি বিপরীতধর্মী আধান, বিপরীতধর্মী আধান। যদি দুইটি আধান পরস্পরই বিপরীতধর্মী হয় তখন আমাকে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে। মানে আগের মতো জাস্ট তোমরা ডিরেকশনে ভুল করো, ওই জন্য আমি বলে দিচ্ছি। তাহলে দেখো এবার আমি জাস্ট আগের মতো বলি। আমার প্রথমে আমরা করব এ বিন্দু, ওকে? যদি আমরা এ বিন্দু করি, আমি জাস্ট দুইটা বিন্দু করাই দিচ্ছি তোমাকে। দেখো আবার আগের মতো ভাই, এটা হচ্ছে আমার Q1, তাহলে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পয়েন্ট আমাদের 2 মিটার। এখন আসো এই Q1 কিন্তু এবার ধনাত্মক +10, আর Q2 কিন্তু এবার ঋণাত্মক -15 কুলম। তাহলে একটু খেয়াল করে দেখো, এবার যদি তুমি এই পয়েন্টটা নাও, এই পয়েন্টে এটা +1 দিবা, তাই না? হ্যাঁ, এটা 0.5 মিটার দূরে, ওকে। এখন এ বিন্দুর ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো ভাইয়া, এ বিন্দু, এই ধনাত্মকটা এই বিন্দুকে কি করবে ভাইয়া? যেহেতু +1 আছে, প্লাসে বিকর্ষণ, তাহলে এই Q1 তাকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। এর মানে এটার জন্য প্রাবল্যের দিক হচ্ছে এদিকে, সেটা হচ্ছে E1। তাহলে আমরা বলতে পারি E1 কত? 1/4πε0। Q এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 0.5 স্কয়ার। ক্যালকুলেশন করে মান পাবো। এবার আসো এটা এই Q2, এই Q2টা কেমন? ঋণাত্মক। এবার কি সে এই +1 কে আর বিকর্ষণ করবে না ভাইয়া? সে এবার বিকর্ষণ করবে না, এবার সে আকর্ষণ করবে, কারণ উল্টা তো, বিপরীত তো, তাই না? তাহলে বিপরীত মানে এবার টেনে নিবে। তাহলে খেয়াল করো, আমি হচ্ছে সেই -15, এটা হচ্ছে সেই +1। এই +1 কে যখন দেখছি আমি কাছে টেনে নিব, মানে এইদিকে টানতেছি টানতেছি, তাহলে আমি এইদিকে টানতেছি মানে তার দিকটা এইদিকে। তাহলে আমরা বলতে পারি এটার দিকটা হচ্ছে এইদিকে E2। তাহলে E2 এর মান কত হবে? সিম্পল 1/4πε0। আমার দূরত্ব
15 ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে টোটাল 2.5 হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাব। দেখো আমি কিন্তু চিহ্ন কাউন্ট করি নাই, কারণ চিহ্নটা দ্বারা আমি বুঝতেই দিক। দেখো একটু আগে প্লাস দেওয়ার কারণে এটা দিকটা উল্টে এইদিকে ছিল, বাট মাইনাস দেওয়ার কারণে দিকটা এইদিকে হয়ে গেছে। এই দিকটা কার জন্য আছে? চিহ্নের জন্য। ওই কারণে ম্যাথ করার সময় আমরা কখনো মাইনাসটা দিব না, আমি জাস্ট চিহ্নটা দেখব। সুতরাং আমরা বলতে পারি একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। ঠিক আগের ম্যাথে কিন্তু একই দিকে ছিল, তাহলে যেহেতু বিপরীত দিকে E ইকুয়ালস টু কি হবে? ইয়া E ইকুয়ালস টু E1 ডিফারেন্স E2। একইভাবে আমি আরেকটা করাচ্ছি না, এটা একটা আদান, এটা একটা আদান। এবার যদি তুমি চিন্তা করো ভাইয়া এখানে আছে, তাহলে এটা হচ্ছে Q1 হচ্ছে ধনাত্মক প্লাস, আর Q2 হচ্ছে ঋণাত্মক মাইনাস। তাহলে এটা +1 দিলে এই প্লাস তাকে কি করবে বলো তো? এই প্লাস তাকে বিকর্ষণ করবে, তাহলে E1 এর দিক হচ্ছে এইদিকে, এ মাইনাস তাকে কি করবে? আকর্ষণ। তাহলে এটা বিকর্ষণ করে দূরে ঠেলে দেয়, আর এটা কি করে? এটা হচ্ছে আকর্ষণ করে কাছে টেনে নেয়। তাহলে আলটিমেটলি E2 এর ডিরেকশনটাও এদিকে হবে, যেহেতু দুটো একই দিকে। E ইকুয়ালস টু হচ্ছে E1 প্লাস E2। তুমি ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাবে। এখানে সেম ভাবে তোমাকে দুইটা ম্যাথই করা লাগবে, মানে টোটাল এখানে আমরা কয়টা ম্যাথ দেখতেছি? 4টা ম্যাথ। হ্যাঁ, 4টা ম্যাথই আমরা করব। চারটা ম্যাথই আমরা করে ফেলবো। ওকে, এবার আমরা আজকের জন্য হচ্ছে এতক্ষণ যা পড়াইলাম সেটাকে সামারি করে আমরা নতুন একটা কনসেপ্ট করব। হ্যাঁ, যে কনসেপ্টটা তোমরা 9 10 এ করে আসছিলা, যে কনসেপ্ট তোমরা 9 10 এ করে আসছিলা, আমরা আজকে আবার একটু মনে করায় দিই। হ্যাঁ, কনসেপ্টটা দেখো। আমার কনসেপ্ট হচ্ছে প্রাবল্য শূন্য হওয়ার শর্ত। প্রাবল্য শূন্য হওয়ার শর্ত। প্রাবল্য শূন্য হওয়ার শর্ত। তাহলে একটু ভালো করে খেয়াল করি। হ্যাঁ, প্রাবল্য শূন্য হওয়ার শর্ত। তাহলে আমরা ধরে নিলাম এখানে হচ্ছে আমার Q1, এখানে একটা আধান আছে Q2। এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। এই Q1 এর মান হচ্ছে 10 কুলম্ব, Q2 এর মান হচ্ছে 20 কুলম্ব। এবার তাদের মধ্যবর্তী দূরত্ব D ইকুয়াল টু দেওয়া আছে 3 মিটার। ওকে, এখন তোমাকে প্রশ্ন করা হলো এই যে দুটো আধানদ্বয়ের সংযোজক রেখার, তাহলে সংযোজক রেখা মানে কি? এই রেখাটা কিন্তু দেখো, এই যে সংযুক্ত রেখাটা এটা চাইলে বর্ধিত হইতে পারে। এই সংযোজক রেখার, বর্ধিত রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য? তাহলে বললো কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য। এখন তুমি আমাকে সিম্পল চিন্তা করে দেখো, এই লব্ধি প্রাবল্য শূন্য হইতে হলে, যদি দুইটা একই দিকে হয়, E1 যেদিকে E2 একই দিকে হয়, এটা কি জীবনে শূন্য হবে? না ভাই, দুইটা যোগ হয়ে আরো বেড়ে যাবে। তাহলে শূন্য হইতে হলে কি করতে হবে? একটা একদিকে আর একটা উল্টো দিকে হইতে হবে। এর মানে তাহলে আমরা বলতে পারি E1 মাইনাস E2 হইতে হবে, সেটার মান কি হবে? শূন্য হবে। তাহলে আমার E1 মাইনাস E2 এর মান শূন্য হইতে হবে, তাহলে আমাকে এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে E1 E2 কোন দিকে? বিপরীত দিকে। আসো এই পয়েন্ট চুজ করি। এই পয়েন্টে Q1 এটা +1 যদি দিই প্রাবল্য, তাহলে এই 10 কুলম্ব এটাকে কি করে? বিকর্ষণ করে। এই 20 কুলম্ব তাকে কি করে? তাও বিকর্ষণ করে। তাহলে E1 যেদিকে E2 ও সেম দিকে, এখানে কি শূন্য হওয়া সম্ভব? না ভাই, সম্ভব না। তুমি এইদিকে চিন্তা করো, এই Q2 তাকে বিকর্ষণ করে আর Q1 ও তাকে বিকর্ষণ করে, তাহলে আমার এখানে শূন্য হওয়া সম্ভব না। শূন্য হইতে হলে ভিতরে কোথাও হইতে হবে। তাহলে আমরা বলতে পারি শূন্য হইতে হলে কি হইতে হবে? ভিতরে কোথাও। তাহলে ভিতরে কোথাও শূন্য হইতে পারে। হ্যাঁ, তাহলে ভিতরে কোথাও আমি +1 ধরে নিই। তাহলে যদি ধরে নিই, তাহলে খেয়াল করো এই Q1 এই +1 কে কি করবে ভাইয়া? বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের দিক এদিকে E1, আর Q2 কি করবে? Q2 দেখো এটা যেহেতু প্লাস, এই প্লাস কে কি করবে? বিকর্ষণ করবে। এই বিকর্ষণের মান হচ্ছে আমাদের E2, বিকর্ষণ বলের মান। তাহলে এবার এই পয়েন্টের লব্ধি প্রাবল্য কত হয়? এই পয়েন্টের লব্ধি প্রাবল্য হয়, লব্ধি প্রাবল্য কি হইতে হবে? শূন্য। আর লব্ধি প্রাবল্য হয় কত? E1 মাইনাস E2 ইকুয়ালস টু 0। সুতরাং E1 ইকুয়ালস টু কি হইতে হবে? E2 হইতে হবে। এখন আসো আমার
আমি জানি না, আমাকে প্রশ্ন করলো সংযোজক রেখার কোন বিন্দুতে, তাহলে আমি ধরে নিলাম প্রথম আধান থেকে x দূরত্বে, প্রথম আধান থেকে কত x, প্রথম আধান থেকে যদি x হয় দ্বিতীয় আধান থেকে দূরত্ব কত d - x, প্রথম আধান থেকে আমি দূরত্ব x ধরে নিলাম, x এর মান আমাকে বের করতে হবে, তাহলে প্রথমটা যদি x হয় দ্বিতীয়টা দূরত্ব কত, টোটাল যদি d হয় d থেকে x টা বিয়োগ দিলে d - x, তাহলে আমরা বলতে পারি E1 এর মান কত, E1 এর মান দেখো 1/4 পাই এপসাইলন নট, আমাদের দেখো এই প্রথমটা q1 ডিভাইডেড বাই d স্কয়ার, d স্কয়ার মানে কি দূরত্ব, এখানে দূরত্ব কত x ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, এবার দেখো দ্বিতীয়টার জন্য q2 ডিভাইড বাই দূরত্ব কত, আমরা বলছিলাম প্রাবল্যের ক্ষেত্রে দূরত্ব মানে হচ্ছে যে বিকর্ষণ করবে এবং যাকে বিকর্ষণ করবে, যে আকর্ষণ করবে অথবা যাকে আকর্ষণ করবে তাদের দূরত্ব, তাহলে এই q2 এটাকে বিকর্ষণ করে দূরত্বটা d - x, তাহলে d - x হোল স্কয়ার, এবার দেখো এটা এটা চলে যাবে, q1 এর মান দেওয়া আছে q2 এর মান দেওয়া আছে, এবার লেখা যায় এটাকে এই পাশে আনলে d - x ডিভাইডেড বাই x হোল স্কয়ার ইকুয়ালস টু বলা যায় q2 ডিভাইড বাই q1, q2 ডিভাইড বাই q1, এবার তুমি ক্যালকুলেশন করবে d - x ডিভাইড বাই x ইকুয়ালস টু সামথিং, ক্যালকুলেশন করবে, এখান থেকে d এর মান দেওয়া আছে, x এর মান ক্যালকুলেশন করে বের করা যাবে। তাহলে আমরা বলতে পারি যখন দুইটা আধান ধনাত্মক তখন কোথায় প্রাবল্য শূন্য হওয়া সম্ভব, তাদের মাঝামাঝি কোথাও জায়গায়, এমন না যে ঠিক মধ্যবিন্দুতে, না, কত কোথায় সেটা আমি x এর মান থেকে জানবো। একইভাবে দুইটা যদি ঋণাত্মক হয় তখন আমার মাঝামাঝি কোনো পজিশন তোমাকে চুজ করে নিতে হবে, তাহলে আমরা বলতে পারি পরীক্ষায় যদি দেখো এই আধানের মান আর এই আধানের মান দুই ক্ষেত্রে যদি এমন হয়, দুইটার ক্ষেত্রে আমাদের চিহ্ন সেম, দুইটার চিহ্ন যদি সেম হয়, আবার বলতেছি দুইটার চিহ্ন যদি সেম হয়, তুমি তাদের ভিতরে কোনো বিন্দুতে আধানের মান আমাদের প্রাবল্যের মান শূন্য ধরে নিয়ে তারপর আগাবা, তাহলে আমি কি করব, ধরি আমাদের প্রথম আধান থেকে x পরিমাণ দূরত্বে, এটা পয়েন্টের একটা নাম দিব, এই বিন্দুতে প্রাবল্যের মান শূন্য, এরপর দেন তুমি বাকিটা ক্যালকুলেশন করবা, 9 10 করে আসছো। এবার অনেকে প্রশ্ন করে ভাইয়া দুইটা প্লাস হইলেও আমরা 9 10 করছি, দুইটা মাইনাস হইলেও আমরা 9 10 করছি, এখন কথা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস সেটাও 9 10 করার কথা, কিন্তু অনেকে জানে না, বাট জানলেও অনেকে এখান থেকে অনেক কিছু বুঝে না, বাট তারা যে বুঝে না সেটাও তারা জানে না, আমরা এখন সেটাই করব। তাহলে আবারও বলতেছি দুইটাই প্লাস হলে মধ্যবর্তী কোথাও 0, দুইটাই মাইনাস হলে তাও মাঝামাঝি কোথাও 0, এবার সে একটা প্লাস একটা মাইনাস হলে কি হয়, হ্যাঁ আসল জায়গায় আসো, একটা প্লাস একটা মাইনাস হলে কি হয় ভাইয়া, এটা আমাকে একটু করতে হবে, একটা প্লাস একটা মাইনাস যদি হয়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব, দুইটা ভাগে ভাগ করতেছি কারণ আমার কারণ আছে, আমি ধরে নিলাম এটা আর এটা, তাহলে আমি ধরে নিলাম এটা আর এটা, ধরে নিলাম q1 ইকুয়ালস টু 10 কুলম, q2 ইকুয়ালস টু -20 কুলম, তাহলে আমাদের 10 আর -20 ধরে নিলাম, আবার এখানে q1 ইকুয়ালস টু 10 কুলম, q2 ইকুয়ালস টু -20 কুলম। প্রথম কথা, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তুমি যদি আগের মতো চিন্তা করো তাদের ভিতরে কোথাও প্রাবল্য শূন্য হবে, আগের মতো চিন্তা করলাম ভিতরে কোথাও প্রাবল্য শূন্য হবে, এটা কি সম্ভব না ভাইয়া, কেন, প্রাবল্য মান হচ্ছে +1 দিবা, তাহলে এই পজিটিভ এই +1 কে কি করে বিকর্ষণ করে, এর মানে বিকর্ষণ বলের দিক হচ্ছে এইদিকে E1, এবার এই নেগেটিভ এই +1 কে কি করে আকর্ষণ করে কাছে টানে, এর মানে আমার এই পয়েন্টে E2 এর দিক হচ্ছে এইদিকে, দুইটা যখন একই দিকে এখানে কি শূন্য হয় না ভাইয়া, হয় না। একইভাবে এটা নেগেটিভ এটা পজিটিভ, +1 ধরে নিলাম, তাহলে এই নেগেটিভ এই +1 কে কি করে আকর্ষণ করে কাছে টেনে নেয়, এটা হচ্ছে আমার E1, এবার এই পজিটিভ এই +1 কে কি করে বিকর্ষণ করে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়, এটা হচ্ছে আমার E2, তার কি একই দিকে না বিপরীত দিকে, একই দিকে ভাইয়া, তাহলে এখানে শূন্য হওয়া সম্ভব না, তাহলে আমরা বলতে পারি যখন দুইটা প্লাস ছিল অথবা দুইটাই মাইনাস ছিল
তখন মাঝামাঝি শূন্য হওয়ার স্কোপ ছিল, বাট যখন একটা প্লাস একটা মাইনাস তখন মাঝামাঝি কোথাও শূন্য হওয়ার কোনো স্কোপ নাই। তাহলে শূন্য কোথায় হবে ভাইয়া? হয় বাম দিকে অথবা ডান দিকে। এবার প্রশ্ন আসবে ভাইয়া আমি কি এদিকে নিব না এদিকে নিব, কোন দিকে নিব? এটা কি ফিক্সড নাকি ইচ্ছা মতো? না ভাই ইচ্ছা মতো না, ফিক্সড। আমি কনসেপ্টে আগাবো, যেহেতু 9 10 তোমরা পড়ে আসছো, আমি সেই কনসেপ্টে আগাচ্ছি, খেয়াল করো তোমরা। আমি একটু হালকা টাইম নিচ্ছি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে তোমার 9 10। হ্যাঁ, আমি জাস্ট এটা পরে শেষ করে দিব। তাহলে এক্ষেত্রে দেখো আমি জাস্ট ফিনিশিং, তোমাকে একটু সুন্দর একটা ফিনিশিং দিতে চাচ্ছি এটার উপর। তাহলে দেখো আমরা জাস্ট আমি জানি যে মাঝামাঝি কোথাও শূন্য হবে না। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে টি। আমি জানি না কোথায় শূন্য হবে, তবে এটা জানি মাঝামাঝি হবে না। তাই কোথায় হবে? বাইরে। আমি ধরে নিলাম এই প্রথমটা থেকে বাইরে, আমি এখানে ধরে নিলাম দ্বিতীয়টা থেকে বাইরে। তাহলে প্রথমটা থেকে কতটুকু বাইরে? ধরে নিলাম প্রথমটা থেকে x পরিমাণ বাইরে, বা প্রথমটার x মিটার দূরে পিছনে, অথবা দ্বিতীয়টার x মিটার পিছনে। তো আমার প্রশ্ন হলো আমি কি এটা দিয়ে এটা ধরে ম্যাথ শুরু করব না এটা ধরে ম্যাথ শুরু করব? হ্যাঁ, আমি দুইটা ধরে ম্যাথ শুরু করি। হ্যাঁ, তবে তোমাকে ফাইনালি একটা আমি কথা বলবো যে তুমি কোনটা ধরে শুরু করবে সেটা তুমি আগে থেকেই জানো। হ্যাঁ, আসো তাহলে প্রথম কথা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি একটু। হ্যাঁ, আচ্ছা, যদি আমি এখানে চিন্তা করি এই পয়েন্টটা, তাহলে প্রথমত আসো এই Q1 এটাকে কি করে ভাইয়া? বিকর্ষণ করে। Q1 সরি এখানে একটা +1 আছে, তাহলে এই +1 কে Q1 কি করে? বিকর্ষণ করে। তাহলে E1 এর দিক হচ্ছে এদিকে, আর এই -20 +1 কে কি করে ভাইয়া? আকর্ষণ করে। তাহলে এটার দিক হচ্ছে এদিকে, E2 এর দিক। সুতরাং আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি লব্ধি প্রাবল্য E = 0। এর মানে E1 - E2 = 0, কারণ এখানে বিপরীত, আর বিপরীত না হলে তো হবে না। এর মানে E1 = E2। এর মানে E1 বের করি 1/4πε0। E1 কার জন্য? Q1 এর জন্য। Q1 ডিভাইডেড বাই দূরত্ব কোনটা কাউন্ট করব? এই Q1 কাকে ধাক্কা দিচ্ছে? এই +1 কে। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? x। এই x টা আমি কাউন্ট করব, = 1/4πε0। এবার দেখো, এবার কি করতেছে? E2 কার জন্য? Q2 এর জন্য। তাহলে Q2 চিহ্ন দিবা? কখনো না, এই চিহ্নটা হচ্ছে জাস্ট দিকের চিহ্ন। এবার আসো দূরত্বটা কত? এই Q2 থেকে আধানটার দূরত্ব কত বলো তো? এটা d, এটা x। তাহলে আমরা এই দূরত্বকে কি বলতে পারি? d + x। এটা তো অনেকে ভুল করে, তাহলে কি দিতে হবে? d + x হোল স্কয়ার। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এটা কাটাকাটি যাবে। তুমি Q1 এর মান জানো, Q2 এর মান জানো। ওকে, তাহলে আমি বলতে পারি d + x হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার = Q2 ডিভাইডেড বাই Q1। তাহলে এটাকে আমি লিখতে পারি d + x ডিভাইডেড বাই x হোল স্কয়ার = Q2 ডিভাইডেড বাই Q1। Q2 এর মান কত? Q2 এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই কত? 10। সুতরাং আমরা বলতে পারি d + x ডিভাইডেড বাই x হচ্ছে √20/10 মানে কত? 20/10 মানে হচ্ছে আমাদের হচ্ছে 20/10 10 × 20 2 মানে √2। আর এটা গ্রেটার দেন 1, মানে √2 সংখ্যাটা কি গ্রেটার দেন 1 না? 1। আমি জাস্ট এমনি লিখে রাখলাম। এবার আসো তুমি ধরে নিলে এখানে ধরে নিলে কি হবে? এই Q1 তাকে কি করে? বিকর্ষণ, এখানে +1 দিলাম, বিকর্ষণ করে এইদিকে E1, আর Q2 তাকে আকর্ষণ করে এইদিকে E2। তাহলে আমি আবার বলতে পারি, ডাইরেক্টলি আমি লিখে দিচ্ছি E1 = E2। এবার E1 হচ্ছে কত? 1/4πε0। দেখো Q1 মানে হচ্ছে Q1 ডিভাইডেড বাই দূরত্ব কত? এবার Q1 থেকে এটার দূরত্ব হচ্ছে d + x। তাহলে এখানে হবে d + x হোল স্কয়ার = 1/4πε0। এবার এখান থেকে হচ্ছে x দূরত্ব, Q2 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে আমরা বলতে পারি আবার এটা চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুন্দর করে যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমাদের x স্কয়ার ডিভাইডেড বাই d + x হোল স্কয়ার = আমরা বলতে পারি Q2 ডিভাইডেড বাই Q1। তো আমরা একটু কাজ করি, আমি এটার সাথে মিলাবো, এটার সাথে মিলানোর জন্য উল্টে দিই। উল্টে দিলে কি হয়? d + x হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার =
Q1 ডিভাইড বাই Q2, Q1 মানে হচ্ছে কত 10 ডিভাইড বাই 20 মানে হচ্ছে কত 1/2। তাহলে আমরা বলতে পারি d প্লাস x ডিভাইড বাই x ইকুয়ালস টু হচ্ছে 1/√2, আর 1/√2 যেহেতু রুট করছি এটা হচ্ছে লেস দেন 1 আমরা জানি। এন্ড তুমি একটু চিন্তা করে দেখো d প্লাস x আর x এর মধ্যে কে বড়? x যা d প্লাস x টা তার থেকে d পরিমাণ বড় না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বড় ডিভাইডেড বাই ছোট। এই বড় ডিভাইড বাই ছোট হলে তার आंसरটা কেমন আসা উচিত? তার आंसरটা গ্রেটার দেন 1 আসা উচিত, এবং গ্রেটার দেন 1 আসছে, এর মানে এটা কারেক্ট। আর এখানে কি? এখানেও সেম d প্লাস x বড় আর x টা ছোট, তাহলে আমার आंसर কত কেমন আসা উচিত? 1 থেকে বড়, কিন্তু 1 থেকে বড় আসছে, আসে নাই, এর মানে এটা হচ্ছে ভুল। এর মানে এটা ধরে করা যাবে, এটা ধরে করা যাবে না। তাহলে আমাদের এটা ধরে করা যাবে, এটা ধরে কথা করা যাবে না। তাহলে আমার কথাটা কি? কথাটা আমি কি বলবো? হ্যাঁ দেখো, কথাটা হচ্ছে আমি একবারে খুব ক্লিয়ার কাট কথা বলে দিই। তুমি দেখবা দুইটা আদান যদি একইধর্মী হয় তাহলে তো ভিতরে, সেক্ষেত্রে কোনো ঝামেলা নেই। দুইটা আদান বিপরীতধর্মী হইলে বাইরে, সেক্ষেত্রে ঝামেলা। আমি কি এটার বাইরে নিব নাকি আমি এটার বাইরে নিব? আমি তোমাদের কি বলে রাখি, সেটা হচ্ছে যদি কখনো দুইটা আদান পরস্পর বিপরীত ধর্মী হয়, তুমি চিহ্ন কাউন্ট করবে না, শুধু মানটা কাউন্ট করো। ওই মান কাউন্ট করে যেটা ছোট, আবার বলতে যেটা ছোট তার বাইরের দিকে হবে। তাহলে এখানে 10, এখানে -20, মাইনাসটা বাদ দাও, মাইনাস কাউন্ট করিও না, শুধু মান চিন্তা করো। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, কে ছোট? 10 ছোট, তাহলে 10 এর বাইরের দিকে ধরতে হবে। যেটা ছোট তার বাইরের দিকে, যেটা ছোট তার বাইরের দিকে। তাহলে আমাকে এই জিনিসটা একটু বিশ্বাস করতে, আমাদের বুঝতে হবে যে যেটা ছোট তার বাইরের দিকে। তাহলে একটু খেয়াল করো, এবার আমি তোমাকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, মানে এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আর এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি। এবং একটা কথা বলে রাখি, তপন স্যারের বইতে এটা অন্য নিয়মে করা আছে, খুবই ফাউল একটা নিয়ম, কোনো দরকার নাই, পেছানো জিনিস। হ্যাঁ, করা যাবে না তা না, করা যাবে, বাট তুমি আমার নিয়মও করবা। এই যে বোর্ডে অলরেডি এই ধরনের প্রশ্ন দুইবার আসছে, মানে আমি অনেকবার আসছে, বাট দুইটা তপন স্যারের বইতে করা আছে, ওই দুইটাতেই তপন স্যারের বইতে একটু আউল পাউল নিয়ম করছে, কোনো দরকার নাই, তুমি আমার নিয়মও করবে, একেবারে সোজা সাপটা নিয়ম। তাহলে আমি দেখি সামারি করি। হ্যাঁ, সামারি করি কি? তাহলে আমি সামারি করি, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। দেখো ভাইয়া, আমি কি বলি, প্রথমত আসো দুইটা সমধর্মীর জন্য, দুইটা সমধর্মী। এবার আসি দুইটা বিপরীত ধর্মী, মানে আমি পুরো জিনিসটা একই পেজে লিখে দিচ্ছি। তাহলে দেখো সমধর্মীর ক্ষেত্রে প্রথমত আসি দুইটাই ধনাত্মক, এটা আর এটা, দুইটাই আমার পজিটিভ পজিটিভ, অথবা আমার দুইটাই নেগেটিভ, এটা নেগেটিভ নেগেটিভ। তাহলে আমরা বলবো প্রাবল্য এই দুইটা ক্ষেত্রেই প্রাবল্য শূন্য হবে, প্রাবল্য শূন্য হবে দুইটি আধানের মধ্যবর্তী কোনো স্থানে, এবং তোমাকে এই মধ্যবর্তী কোন একটা স্থান চুজ করে তারপরে আগাইতে হবে। যেমন পুরোটা যদি আমার ডি হয়, এটা হচ্ছে x, এটা হচ্ছে d - x, দেন তোমাকে এটা ধরে আগাইতে হবে। বুঝতে পারছি? দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, একই ধর্মী হলে প্রাবল্য শূন্য হবে মাঝামাঝি কোনো স্থানে, তখন তুমি বাইরে চিন্তা করবা না, কারণ বাইরে শূন্য হওয়া সম্ভব না। এবার আসো এখানে, আমরা আরেকটু সুন্দর করে লিখে দিতে হবে। আমার মনে করো এটা পজিটিভ, এটা নেগেটিভ। আবার এখানে দেখো, আমি যদি বলি এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে প্রাবল্য শূন্য হওয়া কিন্তু মাঝামাঝি সম্ভব না, প্রাবল্য শূন্য হবে আদানদ্বয়ের বাইরে। হ্যাঁ, এবার আসো, তাহলে আমি এখানে দুইটা পয়েন্টে উল্লেখ করব। এক নাম্বার পয়েন্ট, প্রাবল্য শূন্য হবে আদানদ্বয়ের বাইরের কোনো
বিন্দুতে দেন এবার আসি কার বাইরে, আমি কি প্রথমটার বাইরে না দ্বিতীয়টার বাইরে নিব? দেখো মান বিবেচনায় যেটা ছোট তার ঠিক পিছনেই প্রাবল্য শূন্য হওয়া সম্ভব, শূন্য হবে। একটা এক্সাম্পল দিই, একটা আছে +3 কুলম -2 কুলম। তাহলে খেয়াল করো +3 কুলম -3 কুলম, তার মধ্যে মানের দিক দিয়ে ছোট কোনটা? এটা 3 এটা 2, তাহলে এই -2 কুলম যেটা আছে এর পিছনে ধরে নিতে হবে। আবার এবার যদি এরকম হয়, এটা হচ্ছে আমাদের +3 কুলম আর এটা হচ্ছে -20 কুলম। তাহলে দেখো এই দুটোর মধ্যে তুমি চিহ্ন কাউন্ট করবে না, 20 আর 3, তার মধ্যে কে বড় কে ছোট? 3 ছোট। তাহলে এই 3 যেটা এর পিছনে তোমার কাউন্ট করতে হবে। তাহলে যেটা ছোট তার পিছনে কাউন্ট করে যেন তুমি এটা x ধরো আর বাকিটা হচ্ছে d, আমাদের পুরোটা d + x হবে। এভাবে ক্যালকুলেশন করে তুমি কাউন্ট করতে পারবা। তাহলে আমি আবারো বলতেছি, দুইটা আধানের মধ্যে যেটার মানের দিকে ছোট, হ্যাঁ, যেটা মানের দিক দিয়ে ছোট তার ঠিক বাইরের দিকে, পিছনে বলতে এটার পিছন হচ্ছে এটা, এটার পিছন হচ্ছে এটা, এটার পিছন এটা, এটার পিছন এটা। তাহলে আমি আবারো বলতেছি, এই কনসেপ্টটা ভালোভাবে বুঝে রাখবা। দুইটা আধান যদি সমধর্মী হয় প্রাবল্য শূন্য হওয়া সম্ভব মধ্যবর্তী কোন স্থানে, আর যদি দুইটা বিপরীতধর্মী হয় প্রাবল্য শূন্য হওয়া সম্ভব তাদের বহিস্থ কোন স্থানে। এবার কার বাইরের দিকে? আমাদের দুইটা আধানের মধ্যে চিহ্ন বিবেচনা না করে শুধু মান বিবেচনা করলে মান যার কম বা যার মান ছোট ঠিক তার বাইরের দিকে আমাদের প্রাবল্য শূন্য হওয়া সম্ভব, এবং তুমি তার বাইরের দিকে কোন একটা বিন্দু বিবেচনা করে তারপর ম্যাথটা করে ফেলবা। আশা করি এতটুকু বুঝলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আগামী দিন আমরা ত্রিভুজ চতুর্ভুজের কিছু ম্যাথ আছে সেগুলো করব, তার জন্য সামান্তরিক সূত্র লাগবে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, একটু লেন্দি হয়ে গেছে, তো সবাই এগুলো একটু বাসায় কষ্ট করে প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।